এবার ঠিক আছে নাকি? হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, সম্মুখে শান্তি পাড়াবার অনুষ্ঠানের আজকে ৪৬তম পর্ব। এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক, গল্পকার কবির রানা। কবির রানা এখন বগুড়ায় থাকেন, কিন্তু তার আসলে একসময় তিনি লেখালেখি, লেখাপড়া এবং আমরা বলি যে গল্পের যে ভুবন তৈরির জায়গা, সেক্ষেত্রে পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন একসময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তার লেখাপড়া, এবং এরপরে তিনি সরকারি কলেজে চাকরিতে যোগ দেন ইংরেজি বিভাগে। বর্তমানে বগুড়ায় আছেন আজিজুল হক কলেজে, সেখানে তিনি ইংরেজির প্রফেসর। এবং অধ্যাপনা তার এক ধরনের প্যাশন, ড্রিম, সেটা তো আছেই, কিন্তু তার সাথে ঘোরানো পেঁচানো এক ধরনের জীবনের সাথে জড়ানো জীবনের সাথে হচ্ছে তার গল্পের জীবন। তাকে আমরা দীর্ঘদিন থেকেই চিনি। আমাদের এই যে প্ল্যাটফর্ম সম্মুখে শান্তি পাড়াবার, যেখানে দুই বাংলার অসংখ্য লেখক, পাঠক, দর্শক, সাহিত্যমোদী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী তারা যুক্ত আছেন, এবং তাদের এই যুক্ততার সূত্রে আমাদের এই প্ল্যাটফর্ম প্রায় ২ বছর থেকে কাজ করে চলছে। আজকে ৪৬তম পর্ব, এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন। সে সময় দেওয়ার সূত্রটা, জায়গাটা হচ্ছে তার লেখালেখি। ২০০৮ সালে আমাদের মুখপত্র চিহ্ন পত্রিকায় তার গল্প বেরিয়েছিল, এবং তার গল্পের গ্রন্থগুলোর নাম যদি আমরা দেখি, সেখানে গ্রাম, নগর, শহর, রাষ্ট্র, রাজনীতি, এগুলো একদম লেফটে আছে। এবং আমরা জানি যে গল্প লিখতে গেলে গল্পকারের তার একটা কণ্ঠস্বর লাগে। সেই কণ্ঠস্বরটি তার মধ্যে তৈরি হয়েছে। জল আসে মানুষের দিঘিতে, প্রথম গল্পের বই। মানচিত্রকর। আমাদের গ্রামে একটা পাখি চোর আছে, খুব চমৎকার একটা নাম, পাখি চোর। কোথায় কোথায় ঘুমিয়েছিলাম, বিড়াল পোষা প্রতিবেশীরা, এবং মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ। এটা সবচেয়ে পলিটিক্যাল এবং দারুণ একটা বই আমার হাতে আছে। মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ, কথা প্রকাশ থেকে হয়েছে বের, ঢাকার। এবং এই বইগুলোর সাথে, এই বইগুলোকে তিনি, আমার মনে হয় যে এক অর্থে এই যে ক্যারেক্টার, যে চরিত্র, সেটাকে দেখা, জীবনকে দেখা, জীবন দর্শন এবং গল্পের যে জমিন তৈরি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কবির রানা এই তার লেখাপড়া, তার যে অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার সূত্রে গল্পের কথা বলতে গিয়েই আমরা একসময় আড্ডায় বসে থেকেই তিনি বলেছিলেন একসময় যে এই গল্পের জন্য মুখিয়ে থাকা, পাতা কুড়ানোর মতো গল্প কুড়িয়েছেন। ঢাকা শহরে, ঢাকার সেই বুড়িগঙ্গা তীর থেকে সদরঘাট থেকে শুরু করে ঢাকা শহরের কানাগলি, সমস্ত রাজপথ, এবং দীর্ঘদিন যেহেতু তিনি ঢাকায় থেকেছেন, সুতরাং ঢাকার জনজীবন, মানুষের গল্প, আর তার গ্রাম, যেটাকে তিনি নিষ্কল্পা গ্রাম বলছেন। নিষ্কল্পা নামে তার একটি পত্রিকা আছে, নিজ কল্পা। এই নিষ্কল্পা গ্রামকেও তিনি গ্রামের মানুষের মিথ, সত্য, মিথ্যা, ইতিহাস, বাস্তবতা, স্যাটায়ার, হিউমার, এবং মানুষের যে রঙ্গরস, রসিকতা,
কি না মানুষের যা কিছু আছে সেইটাকে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে বের করা এবং সেটাকে নিজের ভেতর দিয়ে এক ধরনের অভিগমন করা, এটা করেছেন। এই সমস্ত বিষয়গুলো একটা জায়গায় স্তূপীকৃত হয়েছে বলে আমার মনে হয়, সেটি হচ্ছে কেউ মরছে না। কবি রানার এটি উপন্যাস কেউ মরছে না, একটি মূল্যবান উপন্যাস। এবং আমি আসলে যেটি বিশেষ সেটি হলো গত বছর এটা বেরিয়েছে এই বইমেলাতে দেশ প্রকাশন থেকে, কেউ মরছে না। এবং তার গল্পগুলোর নামের সাথে সাথে আমার মনে হয়েছে আমি এই বইটা যখন পড়ছি, পড়ার ভেতর দিয়ে দেখেছি যে এই বিভিন্ন যে গল্পের বইগুলো আছে এবং গল্পের বইগুলোর যে এক ধরনের একটা অভিন্ন যে একটা যোগসূত্র, একটা সিরিজের মতো, সেটা যেন সবটা এসে তীরে ঠেকার মতো যেমন ঠেকে, তীরে ঠেকেছে কেউ মরছে না উপন্যাসের ভেতরে। এবং আমার মনে হয়েছে যে সবগুলো গল্পকে এক জায়গায় করলে কবি রানার কেউ মরছে না এটাতে বোধহয় দাঁড়ানো যাচ্ছে বা যায়। আসলে আমরা যারা সাহিত্য নিয়ে কাজকর্ম করি অল্প স্বল্প, এবং সেই সাথে সাথে আমাদের যাদের একটু এরকম লেখকদের সাথে আমাদের যোগাযোগ, সম্পৃক্ততা, অভিজ্ঞতা, তাদের লেখাগুলোকে দেখা এবং লেখার ভেতর দিয়ে আমরা আসলে যে গ্রাম, মানুষ, সমাজ, জীবন চারপাশকে দেখি, অনুভব করি, সবগুলি তো আসলে ভাষার মাধ্যমে। এটা একটা ভাষা। তিনি হচ্ছেন যিনি লেখেন, যারা লেখেন তারা ভাষা শিল্পী। সুতরাং ভাষিক যে ব্যাপারটি আছে, আমরা বাকতিনের তত্ত্বে জানি যে তিনি বলছেন যে পলিফোনিক একটা যে ব্যাপার দস্তয়েভস্কির উপন্যাসের মধ্যে একটা যে বহু কণ্ঠের স্বর তৈরি হচ্ছে, সেখানে কবি রানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের তার নিজস্ব একটা কণ্ঠস্বর তৈরি হচ্ছে। তা আমরা আসলে এরকম একটা প্ল্যাটফর্মে আমার কথা আমি তো বারবারই আপনাদের সাথে শেয়ার করি, বলি, এবং আমার কথা একেবারেই কম, কিন্তু আসলে একটু সূচনা ভূমিকা এবং কবি রানার মতো মুখচোরা একটু ইন্ট্রোভার্ট, তিনি আসলে আসতেই চান না এইসব প্ল্যাটফর্মে। এবং আমরা জানি যে বাংলাদেশে এখন যে প্রচারণা বা পুরস্কার ইত্যাদি ইত্যাদি যে বিষয়, আমরা কবি রানাকে দীর্ঘদিন লেখালেখি করলেও তাই কখনো এইসবের জায়গায় আমরা দেখিনি, এবং সেই জন্যই হয়তো তিনি একটু অপরিচিত। কিন্তু অপরিচিত মানুষ, অথচ আমরা দেখতে পাচ্ছি যে গল্পের ভুবন জুড়ে তিনি আসলে কাজ করে চলছেন নিজের মতো করে। এবং একটা যে তার স্যাক্রিফাইস, শিক্ষকতা করছেন, শিক্ষকতাটাকে বজায় রেখে, তার ব্যক্তি জীবনকে বজায় রেখে তিনি যে একটা আত্মত্যাগ করে চলছেন, সেটা শুধু লেখার জন্য, সাহিত্যিক হিসেবে, গল্পের জন্য, গল্পকার হিসেবে, গল্পের যে ড্রিম, তার যে অভিযাত্রা, তার যে অ্যাডভেঞ্চার, সেটাকে এনজয় করার জন্য। এই এনজয়মেন্টটা আসলে আমাদের খুব হর্ন করে যে এত মুখচোরা একজন মানুষ, এবং তিনি আসলে অনেক জায়গা তো আছে আজকাল, এবং তার তো প্রচুর বন্ধু বান্ধব আছে। তিনি ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কেন্দ্রেই ছিলেন। হ্যাঁ, তার ইচ্ছা থাকলে, বাসনা থাকলে তিনি হয়তো নিজের মতো করে অনেক কিছু করতে পারেন, চলতে পারেন। তিনি আসলে ওসবের মধ্যে একদমই, এবং আমি এখানে ডেকেছি তাকে এক প্রকার বাধ্য করে, আসতে চাননি। কিন্তু আসলে যেটি বিষয়ে আমাদের একটা দায়বোধ, দায়িত্ব থেকে যে কবি রানার বিশেষ করে কেউ মরছে না পাঠ করার পরে আমি একটু মুগ্ধ হয়েছি। এবং আমার মুগ্ধতা এই যে পাঠকের মুগ্ধতা হবে সেটা আমি সে কথা বলছি না, কিন্তু আমি এটা নিশ্চিত করেই বলতে পারি কবি রানা বাংলাদেশে ০ দশক থেকে লেখা শুরু করেছেন, এবং আমাদের এই সময়ের সাম্প্রতিক সময়ে যারা গল্প লিখছে সেই গল্প লেখকদের মধ্যে তিনি একজন অনবদ্য এবং ব্যতিক্রমী অনিবার্য গল্পকার। এই অনিবার্য গল্পকার, ব্যতিক্রমী গল্পকার, ব্যতিক্রমী এক কণ্ঠস্বর, তাকে নিয়ে আজকে আমাদের এই পর্বের নিবেদন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক সময়ের মধ্যেও আমরা আশা করছি এই অনলাইন ভিত্তিক ফেসবুকের এই সম্মুখে শান্তি পরাবার অনুষ্ঠানে কবি রানাকে আমি স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো তার লেখালেখির জন্য। আপনি কেমন আছেন কবির? আমি ভালো আছি, আপনার ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আর কি। আচ্ছা, না আমি আসলে ধন্যবাদের চাইতে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের সময় দিচ্ছেন, সময় দিয়েছেন।
আপনি লেখালেখি জগতের মানুষ, লেখা নিয়ে আছেন, নিশ্চয়ই কোনো কাজের মধ্যে আছেন। সেই কাজের মধ্যে থেকে আমরা একটু টুকরো সময় আপনার কাছ থেকে আমরা নিয়েছি। আশা করছি আমাদের দর্শক শ্রোতাদের ভালো লাগবে আপনার কথা শুনতে। আপনার গল্প তো বাইরে আমরা পাচ্ছি, যেগুলো গল্প আছে দেখছি, মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ, কিংবা এই যে আমাদের যে অন্য যে গল্পের বইগুলো আছে, কোথায় কোথায় ঘুমিয়েছিলাম, এটা একটা গল্পের বই। কোথায় কোথায় ঘুমিয়েছিলাম, বিড়াল পোষা প্রতিবেশিনীরা, এটা একটা গল্পের বই কবির রানার। আমাদের গ্রামে একটা পাখি চোর আছে, এটা একটা অসামান্য গল্প গ্রন্থ। তো সুতরাং এই গল্প গ্রন্থগুলোর তো আমরা পাচ্ছি আমাদের সামনে, আমরা গল্প দেখছি, কিন্তু আসলে গল্প লেখা, গল্পকারের গল্প লেখা পেছনের খবরটা আমাদের তো সবারই একটু আগ্রহ থাকে যে লেখকদের ব্যক্তি জীবনটা কেমন, কিভাবে তারা এরকম শিল্পী হয়ে ওঠেন, কিভাবে তারা লেখেন, কেন তারা জীবনের কথা বলছেন, সেগুলো তো আমাদের জানতে ইচ্ছে করে, সাধারণ মানুষদের, আমরা যারা লিখতে পারি না তাদের। সুতরাং আপনার কাছে আমরা আসলে শুনতে চাই গল্প লেখার যে গল্পটা, সেটা যদি আপনি একটু আমাদের গোড়া থেকে বলেন, তাহলে আমাদের দর্শকরা একটু উপকৃত হতে পারে এবং তাদের যে আগ্রহ সেটা একটু প্রশমিত হতে পারে আর কি। আচ্ছা, আমি শৈশব থেকে বললে বোধহয় সুবিধা হয়। আমার যে গ্রামে জন্ম, গ্রামের নাম আপনার হরিণগাছি, কুষ্টিয়ায়। হরিণগাছি আমার গ্রামের নাম, কুষ্টিয়া। এই গ্রামটাকে আমি কুষ্টিয়া বলতে পারি যে এক কথা রূপকথার গ্রাম। কারণ এই গ্রামে যাদের সঙ্গে মিশেছি ছোটবেলা থেকে, 6-7 বছর বয়স থেকে, তার সেখানে প্রচুর রূপকথা আছে। ওখানে মন্ত্র আমি বাল্যকাল শিখেছিলাম, যখন বয়স 7-8 বছর। অনেকে ওখানে বান মারা বলে বা অন্যান্য নানা রকম রক্ত বন্ধ করা দোয়া বিষয় আছে আমাদের ওখানে। আমাদের গ্রামে যদি আপনি ঢুকবেন, তখন প্রথমে আপনার মনে হবে যে এখানে একটা নদী ছিল, নদীটা নাই, কিন্তু আপনার পা যেন কেউ ধুয়ে দিল, ইউ উইল ফিল লাইক দিস। তারপর যখন আপনি আরেকটু যাবেন, মনে হবে যেন কোথাও মেঘ আছে, মেঘ আপনার গায়ে। একটু কি এই সাউন্ডটা বাড়ানো যেতে পারে? আপনার ইয়েতে একটু মনে হচ্ছে সাউন্ডটা একটু ক্ষীণ মনে হচ্ছে। ক্ষীণ, তাই না? হ্যাঁ, একটু বাড়ানো যদি যায়, অথবা না হলে আপনি বলে যান। ওকে, ঠিক আছে। তো আমাদের গ্রামে পাহাড় নাই, কিন্তু মনে হবে যেন কোথাও একটা পাহাড় রয়েছে, আমি এটা ফিল করি আর কি। তারপরে আপনার গ্রামে মেঘ যদি নাও থেকে, মনে হবে যেন আপনার শরীরে কোথাও 2-1 ফোঁটা বৃষ্টি এসে পড়লো। দেন আমাদের গ্রামে কিছু লোক ছিল যারা খুব ভালো গল্প বলতে পারতো, কথক আর কি, যারা খুব রূপকথা বলতো। তো এসব মানে এক ধরনের জীবন আমাকে মুগ্ধ করতো। তখন আমি একসময় দেখলাম যে আমি বোধহয় নিজেও এরকম করে বলতে পারবো বা লিখতে পারবো। কিন্তু আমি সেই সময় গল্প লিখিনি, প্রথম শুরু করেছি আমি একবার কি বলে কবিতা দিয়ে। কিন্তু যখন আমার 6 পর্যন্ত আমি গ্রামে ছিলাম, 6-এর পর 7 থেকে পাবনায় গেলাম পড়াশোনা করার জন্য, ক্যারেক্টারাইজে। সেখানে গিয়ে আমি বিশাল একটা লাইব্রেরি পেলাম, যেখানে প্রচুর বই পাওয়া যায়। তো আমি প্রায় বলতে গেলে রোজ একটা করে বই শেষ করতাম, আমার প্রিয় সমস্ত বই। ঠিক ক্লাস 12 পর্যন্ত এই সময় আমি বাংলা সাহিত্যে ক্লাসিক বইগুলো আমি শেষ করে ফেলি। মানে যেগুলো আমরা ক্লাসিক জ্ঞান করি, হতে পারে মাইকেল মধুসূদন দত্ত, হতে পারে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, বা আমাদের রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বা বন্দ্যোপাধ্যায়, এদের বই আমি ক্লাস 12 পর্যন্ত বাংলা শেষ করে ফেলেছিলাম। এবং ভেবেছিলাম যে আমি বাংলা নিয়ে পড়াশোনা করবো, কারণ সেই সময় আমি যেহেতু চেয়েছিলাম যে আমি একজন লেখক হব। কিন্তু শেষ পর্যন্ত বাংলায় পড়া হলো না, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আর কি ইংরেজিতে। তা আমি খুব বেশি ক্লাস হয়নি করা আমার। আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন লাইব্রেরিতে পড়তাম এবং নোট রাখতাম যে কিভাবে আমি যে বিষয়টা করতে চাচ্ছি আরো বেশি নিজেকে সমৃদ্ধ করা যায়। যেমন আমি ওই সময় আপনার আলফ লায়লা ওয়াল লায়লার প্রায় 16 খণ্ড বই আমি প্রায় 1 বছরে পড়ে শেষ করেছিলাম, যেটা আমরা এখন বাংলায় বলি আরব্য রজনীর, যেটা এখনো হয়তো আপনার পেঙ্গুইন থেকে পাওয়া যাচ্ছে 3 খণ্ডে প্রায় 3000, 3500 বা এর সাথে বেশি পেজ। তো এই সমস্ত বইগুলো আমার আসলে মানে কিভাবে গল্প লিখতে হয়, কিভাবে জীবন যাপন দেখতে হয়, সেটা আমাকে রিচ করেছিল। এছাড়া আমি যখন প্রথম ঢাকায় যাই, তখন কত বছর, 18 ইয়ার্স ওল্ড, আমি তখন সমস্ত পথে পথে ঘুরতাম, অন্তত কিভাবে জীবনকে দেখতে পাওয়া যায়, মানে গল্প কিভাবে লিখতে হয়, এটা হলে শেখারও বোধহয় একটা বিষয়
থাকে, এটা অবশ্যই বই অবশ্যই। মানুষ, হ্যাঁ, টেকনিকগুলো আমাদের জানতে হয়। এটা আমি বই থেকে শিখেছি। কে যারা 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 আমার প্রিয় রাইটার, শুধু বড় হলে হয় না, আমার সঙ্গে কোন রাইটারের শুট করে, মানে কারটা আমি গ্রহণ করবো, সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো একজন রাইটার নোবেল পুরস্কার পেল, তার লেখা ভালো নাও লাগতে পারে। আবার কেউ হয়তো নোবেল পায়নি, তার লেখা ভালো 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 লাগে। আসলে আমি শুধু বাংলা সাহিত্য যেমন ক্লাস 12 পর্যন্ত শেষ করেছি, দেন এরপরে আমরা হলে অন্যান্য যেগুলো সাহিত্য পাঠ করা যায়, রাশিয়ান সাহিত্য যেমন দস্তয়েভস্কি আমি পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম। তার যে একটা ছিল মানে বাংলা বই লাঞ্ছিত বঞ্চিত, অথবা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তারপরে আমাদের লিও টলস্টয় যে মানে ছিল আর কি, বইগুলো আমাদেরকে প্রিয় ছিল। এরপরে ফ্রেঞ্চ সাহিত্য যখন আমরা পড়লাম, বিশেষ করে আমাদের মানে ক্যামু, এদের বই তো আসলে খুব মুগ্ধকর, ভিন্ন এক জগৎ। এরপরে আমরা যখন ইংলিশ সাহিত্য পড়লাম, তখন শেক্সপিয়ারের ট্র্যাজেডি, গ্রিক লিটারেচারের জন্য পড়লাম। গ্রিক লিটারেচারের বিশেষ করে ড্রামাগুলো মুগ্ধ করলো যে কত কম কথায় বেশি বলা যায়। তো সেই সময় আসলে আমি লিখতাম কবিতা, সঙ্গে গল্প লিখতাম। দেন বহুদিন আমি এসব বিষয়গুলো আমার ট্রাঙ্কে ছিল বা লেখালেখি ছিল, খুব বেশি কোথাও ছাপা হয়নি। তারপর 2008 সালের দিকে সে অর্থে আমার প্রথম গল্প ছাপা হয়, জল আসে মানুষের দিঘিতে। মানে এটা হচ্ছে আপনাদের কি বলে, চিহ্নতে। আসলে এটাতে পরপর মানে দুটো ছাপা হয়। দেন আরো অনেক পত্রিকার লেখা ছাপা হতে থাকে। আমি হলে প্রচুর লিখি, সে অর্থে ছাপা হয়েছে খুব কম। মানে দীর্ঘদিন আমি সবসময় বলতে গেলে সারাদিন যদি আমি জেগে থাকি, তো লেখা না হয় পড়া, এর ভিতরে থাকি। আর আমি যেহেতু লোকের সঙ্গে মিশতে পারি কম, আসলে মিশিও না, বা ওইভাবে কারোর সাথে কথাও বলি খুব কম। আমার বন্ধু ছিল, অনেকগুলাই ছিল, এখানে নাম কারো বলছি না আমি, যাদের সঙ্গে আমি এ বিষয়ে হয়তো শেয়ার করি। হয়তো কেউ কেউ আমাকে করে হেল্প, আমার সঙ্গে তাদের অনেক সময় সংযুক্তি। কিন্তু আমাদের দেশের যারা বেশ জনপ্রিয় নাম করা, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই বা যোগাযোগ নাই, তারা আমাকে সেবাতে চেনেও না। আমি তাদেরকে হয়তো চিনি, তাদের বই খুব বেশি হয়েছে পড়া, তাও ঠিক না। এবং আমার যাত্রা শুরু হয়। আমার ফার্স্ট বইয়ের নাম হচ্ছে জল আসে মানুষের দিঘিতে, এই আর কি। তারপরে তো প্রায় 7টা গল্পের বই হয়ে গেল। তারপরে আমি দেখলাম যে আমি মানে লিখতে, মানে লিখতে পারি নভেল। আমার ফার্স্ট নভেল তো এই যে আপনি দেখলেন, কেউ মরছে না। আরো আমার আরো আরো হয়তো 4-5টা পাণ্ডুলিপি হয়তো ইনকমপ্লিট রয়েছে, বা কোথাও কোথাও শেষ হয়েছে, হয়তো এখন আমি যাচ্ছি ছাপানোর দিকে। লেখালেখি হয়তো অনেক রয়েছে, সেই অর্থে আমার মাত্র বই কম আসছে, 8টা হয়তো বই, আর অনেকগুলা বই প্রস্তুত আছে, এই আর কি। আচ্ছা, তো আমরা আসলে তার আসলে এক ধরনের মানে গল্পকার হয়ে ওঠার জায়গাটা, সেটা আমরা একটু জানলাম। তো আমাদের একটা জিনিস কবির, সেটা হচ্ছে কি যে আপনার গল্পে আমরা বিশেষ করে কেউ মোরচানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওই সিরিজের মতো আপনি চ্যাপ্টার চ্যাপ্টার করে লিখেছেন, এবং প্রত্যেকটার একটা করে টাইটেল আছে, প্রত্যেকটা একটা গল্প। জি জি, অনেকগুলো গল্পে আমরা মনে করব যে এই এই উপন্যাসটার মধ্যে যে অনেকগুলো গল্পের সমাহার, এরকম সবগুলো গল্পে আপনি আপনার যে নিষ্কল্পা গ্রাম, সেই গ্রাম সম্পর্কে, গ্রামের পাখি, তারপর হচ্ছে পুকুর, নদী, মানুষ, জীবন, এই যে এখানে, এবং সেই সাথে সাথে আপনি এখানে একটা জিনিস আমার খুবই মজার লেগেছে, যে বাঘের লেজ খুঁজছে, এবং আপনার মধ্যে কিন্তু পলিটিক্যাল স্যাটায়ারটা গল্পের মধ্যে খুব প্রচ্ছন্নভাবে এবং তীব্রভাবে এসছে আর কি। তো পলিটিক্সকে যে রাজনীতি ইয়েকে এই গল্পের সাথে আপনি ঢুকিয়ে দিলেন, এবং সেখানে কিন্তু আসলে টেরই পাচ্ছে না হয়তো অনেকেই যে এটা নিয়ে এসে রাজনীতির কথাটা বলছে, বা এই প্রজন্মের যে অপরিপক্কতা। এবং আমরা তো দেখতে পাচ্ছি আজকাল যে আমাদের আসলে এই যে ফেসিজম শেষ হয়ে যাওয়ার পরে, মানে যে কথাটা বলা হচ্ছে আর কি, ফ্যাসিজম শেষ হচ্ছে না, কেউ মরছে না, শেষ করা অর্থাৎ হয় হলো না একদমই ফেসিজম। দুই বিষয় যে হ্যাঁ, বলুন এটা কখনো বলুন। শেষ হচ্ছে না, আমাদের দিনের পর দিন এটা আমাদের ভোগ করতে হচ্ছে ফ্যাসিজমকে। আর যেটা মনে হ্যাঁ, হয়, আমরা যে দেশে করছি বাস, এদেশে হলে মানে সরাসরি কোনো কথা বলা সম্ভব না। আপনাকে এমন একটা ভাষা তৈরি করতে হয় যেখানে রূপক প্রতীকের সাহায্য ছাড়া আপনি কোনো গল্প বা উপন্যাস লিখতে পারছেন না। আমাদের সেই মুক্ত সমাজ না, যে সমাজে আমি মুক্তভাবে, ভয়হীনভাবে, ভীতিহীনভাবে কোনো কিছু লিখতে পারি।
তা আমি যে মানে আমি দেখবেন যে আমার সব গল্পই রূপ ও প্রতীক এগুলা খুব বেশি মানে রয়েছে। এটা আমাকে তৈরি করতে হয়েছে, কারণ যে সমস্ত প্রচলিত রূপ ও প্রতীক আছে সেগুলো দিয়ে আমি যেগুলো বলতে চাই সেটা বলতে আমি আসলে পাচ্ছি না। নতুন ভাবে আমাকে এটা তৈরি হচ্ছে। আর যে সিনট্যাক্স আমাদের দেশে আছে লেখা, আমি সেই সিনট্যাক্স আমার সিন থেকে প্রকাশ করতে পারিনি, যার কারণে আমি হয়তো সিনট্যাক্সকেও ভেঙে ফেলেছি। এবং চিন্তার যে মানে ওয়ে আছে, একটা সিস্টেম, সেটাও আমি ওইভাবে মানে যাইনি। আমাকে নতুন ভাবে কোনো কিছুকে মানে চিন্তা করতে হয়েছে যে এইভাবে কিভাবে যাই বলা, মানে যেটা আগে। আর আমি হলে মানে যে সমস্ত বই পড়েছি মানে কি কারণে, মানে মূল কারণ যে আমি ওইভাবে লিখবো না, যেভাবে হয়েছে মানে লেখা ওইভাবে লিখবো না বলে আমি সমস্ত গ্রেট রাইটারদের বই পড়েছি আসলে। হ্যাঁ, অনেক শিখেছি হ্যাঁ আমি আমি। হ্যাঁ আমি একটা একটা জিনিস এখানে, এটা একটা গল্প আপনি তো বলছেন যে আমাদের আসলে এই যে আপনার গল্পের ভেতরে দেখা যাচ্ছে যে আপনি ইবনে বতুতাকে নিয়ে এসেছেন, এবং ইবনে বতুতার ভেতর দিয়ে কিন্তু আপনার এই এই উপন্যাসটার কাজ চলছে আর কি। ইবনে হ্যাঁ, বতুতাই কিন্তু সে দেখছে, সে তার সাথে দেখা হচ্ছে অনেক মানুষের, এবং আসলে কে এই গ্রামের সবচেয়ে সিনিয়র ব্যক্তি এবং আসলে কে পুরনো ব্যক্তি তাকে খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজছে সে, এবং তারপরে এই এই সূত্র ধরে অনেকের সঙ্গে তার দেখা হচ্ছে, এবং সে হাটে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে, বাজারে মানুষের যে লেনদেন হয়, অথচ আমরা বাজারে আমরা যাই, বাজারে আমরা অনেক কিছু কেনাকাটা করি, এটা আমাদের দরকারই করি, কিন্তু আমরা আসলে কেউ কাউকে তো হাটের মানুষদের আসলে সে অর্থে জানি না বা চিনি না, কিন্তু এটা মূলত ওখানে আমরা হলে পুঁজিবাদকে আমি দিচ্ছি যে সারা ওয়ার্ল্ডে কিভাবে পুঁজিবাদের বিকাশটা হয়েছে আর কিভাবে মানুষ সবাই সবাইকে বিক্রি করছে, এটা একটা বিষয় আছে। এখানে হলে বহু কিছু আছে, রাজনীতি আছে, ধর্মনীতি আছে, অর্থনীতি আছে। মানে গত 2000 2500 বছরের সভ্যতায় মানুষ যেভাবে হয়েছে আর কি বিকশিত, সেটাকে আমি এই এই নভেল ধরতে চেয়েছি। এটা কোনো কালের না। এখানে যে কটা আছে ক্যারেক্টার, মিথিক্যাল এজের একটা আছে ক্যারেক্টার, মিডিয়াভাল ক্যারেক্টার আছে, ফিউডাল এজের ক্যারেক্টার আছে, এবং আমাদের 20th সেঞ্চুরি বা মডার্ন যুগের যে ক্যারেক্টার সবগুলো এখানে আমরা পাই। যেমন এখানে 3টা আছে মূল ক্যারেক্টার, আসের মন্ডল বা আলিবাবা বা অন্যান্য যেগুলো আছে, সুলাইমান। এটা হলে সবকালে এই 3 ধরনের লোক বা এরকম লোক পাওয়া যায়, যাদের নিয়ে আসলে আমি নভেলটা এখানে নিয়ে এসেছি আসলে। আচ্ছা এখন না সেটা সেটা তো ঠিকই আছে, কিন্তু একটা ব্যাপারও আছে এখানে, সেটা হচ্ছে যে ওই যে আপনি যে বাঘের লেজের যে প্রতীকী ব্যাপারটা ওখানে তৈরি করেছেন, যে হ্যাঁ, 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 একটা রূপক তৈরি হয়েছে এবং হ্যাঁ, ওই যে হ্যাঁ, বাঘ এসছে, তারপর হচ্ছে যে ভায়োলেন্সটাকে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ এই যে মানে আমরা যদি টেড হিউজ পড়ি, তাহলে আমি দেখবো যে তার যে সমস্ত কবিতা আছে, পাইক বলি বা অন্যান্য বলি, যে আমাদের এই গত কয়েক শতাব্দীর যে ভায়োলেন্স, তিনি এগুলো আসলে ওই পাইক কবিতা বা অন্যান্য কবিতা মানে যুগ যুগ ধরে আমাদের ভেতরে যে ভায়োলেন্সটা আমরা মানে সব জায়গায় করছি, আমরা প্রেজেন্ট করছি। তেমনি আমার এই জায়গায় আসলে গত 2000 বছর 2500 বছর যতটুকু আমরা ইতিহাস জানি, সেগুলোকে আসলে গল্পের আকারে বা নভেলের আকারে আমি আনার আসলে এখানে কি করেছি আর কি, চেষ্টা হুম, করেছি। এবং শেষ হুম, পর্যন্ত আমি দেখলাম যে জীবন শেষ পর্যন্ত বৃত্তাকার। মানে শুরুতে মানে মানে যেমন ছিল, কেমন হয়তো ছিল? হ্যাঁ ডেভেলপমেন্টটা হচ্ছে নানাভাবে, কিন্তু আমাদের আসলে মৌলিক যে প্রবণতা সেটা বোধহয় দূর হচ্ছে না। আসলে কেউ মরছে না, এটা একটা একটা এটা আসলে যা যা বলছে তার বিপরীতটাকেই কি করছে, মিন করছে আসলে। হুম হুম। না হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। আসলে যেটি বিষয় আরেকটা যেটা ব্যাপার আপনার যে গল্পের যে ওপেননেস এর জায়গাটা যেটা, সেটা আমি একটু দেখছি যে আপনি যেমন এখানে গল্প যখন আপনি শুরু করছেন তখন বলছেন আহ, সে পা থেকে বের হতে পারছে না। হুম, হ্যাঁ, শুরুতে যে যে টাইটেলে গল্পটা শুরু হলো, সে পা থেকে বের হতে পারছে না। পা থেকে বের হওয়ার জন্য সে হেঁটেছে, হেঁটেছে এতগুলো বই, এতগুলো পথ, এতগুলো মুখ, এতগুলো বিচ্ছেদ, এতগুলো বিরহ, এতগুলো মিলন, এতগুলো অর্থনীতি, এতগুলো রাজনীতি, এতগুলো ধর্মনীতি, এতগুলো সংসার, তবু যেতে পারছে না পায়ের বাইরে। খুব অ্যাট্রাকটিভ ওয়েতে, এবং এক ধরনের কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা যে বলি রিফ্রেইন, হ্যাঁ হ্যাঁ, রিফ্রেন, হ্যাঁ, রিফ্রেইন ধ্রুব বাক্যের ভেতর দিয়ে, এবং এখানে মিলন, বিরহ, অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি, সংসার, মুখ, পথ,
এবং আপনি আবার এটাও বলেছেন যে রাস্তা আর পথ এক জিনিস না, রাস্তা কিন্তু সেটা এক ধরনের, আর পথ যদি আমরা বলি সেটাই আসলে ঠিকানা। পথ মানুষ একটা গোল থাকে, লক্ষ্য থাকে, লক্ষ্যাভিষেক ব্যাপার থাকে, কিন্তু রাস্তাতে সেরকম না। এটা এই ঠিক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টিপস কিন্তু আপনার লেখার মধ্যে আমরা দেখেছি। এবং এই যে পা থেকে বের হওয়া কেন, তার এই জ্ঞান মনে থাকে যে পা থেকে বের হওয়া মানে শরীর থেকে বের হওয়া। সে তো তবে শরীর থেকে বের হতে পারছে না, সে তবে শরীর থেকে বের হতে চেয়েছিল। শরীর থেকে বের হওয়া কেন? শরীর যদি তার আশ্রয় না হয়, শরীর যদি তার ভয় হয়, তবে শরীরকে কেন সে ভাববে বাসস্থান? শরীর তো তাকে কেবলই ভয় দেখায়। শরীর তো একবার বলে, আর শরীর তো একবার বলে তার আছে অজস্র অস্ত্র। শরীর অস্ত্র উৎপাদন করে, অস্ত্র পোষে, অস্ত্র আমদানি করে। শরীর তো মাঝে মাঝে অস্ত্র বের করে হাঁটা ভেঙে দেবার জন্য। জানা অস্ত্র কিংবা অজানা অস্ত্র, দৃশ্যমান অস্ত্র, অদৃশ্যমান অস্ত্র, তার সঙ্গে সে যুদ্ধে যায়। যুদ্ধে সে পারে না। সূর্য অস্ত গেলে শরীরে তখন জঙ্গলের হুঙ্কার। এই হুঙ্কার এড়াতে সে কোথায় পালাবে? পালাতে থাকে শরীর থেকে, শরীরের জঙ্গল থেকে। হাঁটতে থাকে, কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে, মন দিয়ে হেঁটে হেঁটে পালাতে সে কোথায় পালাতে পারে না। প্রতিদিন সকাল সকাল এলে দেখে সে শুয়ে আছে শরীরের উপর, জঙ্গলের উপর। তারপর গ্রাম থেকে সে বের হতে পারছে না, কারণ গ্রামের চারপাশে নদী। আর কে কবে নদী পার হতে পেরেছে? নদীর জল পার হতে পেরেছে? শরীর তো নদী চায়, শরীর তো জল চায়। আর যদি গ্রামের চারপাশে নদী, তবে এই গ্রামটাকে কেউ বলুক চর, কেউ বলুক দ্বীপ। যারা এ চরের এ দ্বীপের বাইরের, তারা এই গ্রামকে চর এবং দ্বীপ বললে তারা হয় চরবাসী, তারা হয় দ্বীপবাসী। এই যে পা থেকে বেরোতে পারছে না, এবং এই যে আপনার এই যে এক ধরনের বর্ণনা, আমি তো মনে করি এটা একটা দৃঢ়তর কণ্ঠস্বর। এবং এই কণ্ঠস্বরের মধ্যে যে শরীর, গ্রাম, নদী, এই যে অস্ত্রের কথা বলেছেন, দৃশ্যমান অস্ত্র, অদৃশ্যমান অস্ত্র, অজানা অস্ত্র, আসলে মানুষের যে পালিয়ে যাওয়া, পালানোর উপায়, কিংবা সে যে আষ্টে পৃষ্ঠে আটকে আছে, এবং এই আটকে থাকার যে গল্প, যে বর্ণনা, সে পা থেকে বের হতে পারছে না। এরপরে আমরা যদি দেখি, হ্যাঁ বলুন। আমি চাচ্ছিলাম যে আমরা এতদিন ধরে যে সমস্ত উপন্যাসের গল্প বলেছি, এত বেশি অপ্রয়োজনীয় কথা আছে যে অনেক সময় মনে হয় যে 2 পাতা 4 পাতা বাদ দিলে সমস্যা হবে না। তা আমি চাচ্ছিলাম এমন গল্প লিখবো যেন আর কি একটা বাক্য বাদ দেওয়া না যায়। রবীন্দ্রনাথে আপনার 6 লাইন 8 লাইনের গান শুনেন, মনে হবে যে কোনো শব্দই বাদ দিয়ে যায় না। তো আমি গল্প উপন্যাসে চাচ্ছিলাম যে ভাষার যে মানে গভীরতা এমনই হোক যেন প্রত্যেকটা যেন ভাষার মানে প্রত্যেকটা সেন্টেন্স যেন আপনাকে পাঠ করতে হয় এবং আপনাকে যেন মানে থেমে যেতে হয়, এবং আপনাকে মনে হবে যেন হ্যাঁ আমি এই বাক্যের কাছে এসে দাঁড়াতে পারি। আমরা দেখি যে আমাদের অনেক মানে নভেল আছে, গল্প আছে যেখানে দাঁড়াতে ইচ্ছা হয় না, মনে হয় যেখান থেকে তাড়াতাড়ি বোধহয় আমরা মানে পার হয়ে যাই। আমি চাচ্ছিলাম এমন একটা ভাষা আমি লিখবো যাতে কেউ দাঁড়ায়, যেন থামে, 2 মিনিট পর পর যেন ভাবে যে আমি কি লিখছি, হয়তো বুঝছে না, হয়তো বুঝছে, কিন্তু মনে হয় যে এই সমস্ত ভাষার কাছে থামা যায়। যেমন আমরা যখন পথ দিয়ে যাই, যখন রুক্ষ পথ হয় তখন আমরা দাঁড়াই না, ভাষাও তাই। যদি ছায়াময় কোনো পথ পাই দুদিকে, আমরা সে পথে নিশ্চয়ই একটু দাঁড়াই, ডানে বাই তাকাই নদী আস কিনা। তা আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা বাক্য যেন ছায়াময় হোক, একজন পাঠক যেন থামে, ডানে বাই তাকায় দেখতে পাই নদী আর নদীতে জল আছে। আমি যদি শিখতে পারি, তার মনে হয় যে রবীন্দ্রনাথের যে গান আছে সেখানে ওই ধরনের ছায়াময় মায়াময় পথ আমরা পাই। আমার মনে হয়েছে যে আমাদের ভাষা যারা আসছে এখন মানে যারা আমরা আসতে লিখতে, যেন একটা বাক্যের পথ যেন আমি থামতে হয় যে এই বাক্য একটা গুরুত্বপূর্ণ, এর একটা জাদু আছে। এভাবে আমি চেয়েছিলাম যে আমি যা লিখবো সেরকম হোক। হয়তো সব ক্ষেত্রে পারিনি, কিন্তু চেষ্টা আছে।
আর যেটা কথা যেন আমার জন্য কেউ নাম না জেনে টের পায় যে এই লেখাটা মানে আমার আর কি, এটা আমি সবসময় চেয়েছিলাম, হয়তো হয়েছে কি আমি ঠিক জানি না। আর আমি যেটা মনে হয় মানুষ কিভাবে স্বর খুঁজে পায়, যেমন সবগুলা বই যখন আমরা পড়ি মিসরিডিং হয়, তো অনেক সময় যেটা হয় যে মিস রাইটিং দিয়েও কিন্তু আপনি নতুন স্বর খুঁজতে পারেন। স্বর আসলে বহু বই পড়ে লিখে আসলে অনেক সময় পাওয়া যায় না, কেউ কেউ এমনি পেয়ে যায় জন্মগতভাবে, কেউ কেউ হয়তো ভুল লিখতে লিখতে একটা ঠিক হয়ে যায়। যেমন একজন বিজ্ঞানী কিন্তু ভুল কিছু করতে করতে ঠিকটা পেয়ে যায়। ভাষা বা স্বর বোধ হয় তাই, যে আপনি ভুল কিছু লিখতে লিখতে একটা স্বর আপনি পেয়ে গেলেন, লোকে ভাবে যে হ্যাঁ এটা বোধ হয় তার স্বর। তো আমি একটা আমার শটটা হয়তো আমি ওভাবে নিজেকেই মানে আমি এটাও দেখলাম যে শট তৈরি না করতে পারলে কোন শিল্পী আসলে সাহিত্য থেকে কেউ কি বলে পাঠ করে না। জীবনানন্দ বলি, অন্য কেউ বলি, আমরা যদি আমরা যাই ধরেন 30 দশকে, একমাত্র জীবনানন্দ যে শট তৈরি করছে সেটাকে আমরা কিন্তু কি করি, টের পাই যে এই কবিতা জীবনানন্দ, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমরা টের পাই না যে এটা কার লেখা। তো সর্বদাই একজন গ্রেট রাইটারে বা যে কোনো রাইটারের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমার আমার এখানে আপনার একটু বিটুইন দ্য লাইন কিছু কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে এই ধরনের, সেটা হলো যে আপনার যেমন আমরা যদি আবার বলি যে ইবনে বতুতার সঙ্গে দিদার ফকির এবং ইমরুল কায়েসের গল্প শুরু হয়ে যায়। ইমরুল কায়েস বুঝতে পারেন না এতদিন পর কেন তার দেখা হলো তার বাল্য বন্ধু ইবনে বতুতার সঙ্গে। ইবনে বতুতা দিদার ফকির এবং ইমরুল কায়েসকে জানায় সে আসলে পা থেকে বের হওয়ার জন্য গ্রাম ছেড়েছিল। ইমরুল কায়েসকে ইবনে বতুতা জিজ্ঞেস করে তার হাতে টিয়া পাখি কেন। ইমরুল কায়েস উত্তর না দিলেও দিদার ফকির উত্তর দেয়। দিদার ফকির জানায় এ গ্রামের সকল মানুষ কিছু না কিছু পোষে, যেমন দিদার ফকির ঝুলি পোষে, ইমরুল পাক মানে এই টিয়া পাখি পোষে, মাস্তান মানিক মিলন ছুরি পোষে, এ গ্রামের মেয়ে মোনা পোষে বাগান, গ্রামের আসের মন্ডল পোষে হাচিম, আর ইবনে বতুতার বাবা নজর মন্ডল সে পোষে বেড়াল, ইবনে বতুতার মা চান্দু বেগম সে পোষে মন্ত্র। সবাই এরকম কত কি যে পোষে, আর যারা কিছুই পুষতে পারে না তারা নিজেদেরকেই পোষে। এই যে এক ধরনের এই যে আপনি মানে এই আত্মকথনের এক ধরনের কিন্তু তীব্রতার ব্যাপার আছে। এবং ইবনে বতুতার কথা আমরা জানি, ইমরুল কায়েস তার কথা আমরা জানি, এবং আপনি যে চরিত্রগুলো নিয়ে এসেছেন গ্রামের মেয়ে মোনা, আসের মন্ডল, কিংবা চান্দু বেগম, হ্যাঁ, তারপরে হচ্ছে মাস্তান মানিক সে ছুরি পোষে, আপনার এই ধরনের কিন্তু ভিতরে ভিতরে এক ধরনের একটা এই চমক কিংবা এক ধরনের কৌতুক, এক ধরনের আমি বলবো যে রসবোধ এসবের ভিতর দিয়ে কিন্তু দানা বাঁধছে। এ প্রশ্নের উত্তর আসে না, কারণ দিদার ফকির একসময় ইবনে বতুতার কথার বাইরে অবস্থান করছেন। হঠাৎ শব্দ, হঠাৎ হই হই, গ্রাম দখলের হই হই, গ্রাম লুণ্ঠনের হই হই, গ্রাম শাসন করার হই হই, গ্রামকে ভয় দেখানোর হই হই। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে? গ্রামকে ভয় দেখানো, গ্রামকে শাসন করানো, এবং বাজার দখল করে গ্রাম দখল হয়ে যায়, গ্রামের মানুষ সবকিছু দখল হয়ে যায়। আমার আসলে যেটা বিষয় আসলে গল্প, আপনার গল্প সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমি খুব বোদ্ধা পাঠক না, কিন্তু পড়তে আমার কোনো জায়গাতে বাধা হচ্ছে না, এবং এক ধরনের একটা কিউরিসিটি থাকছে যে এরপর কি এবং কোথায় চলে যাচ্ছে গল্পটা। এবং এই যে রিফ্রেইনের ভেতর দিয়ে যখন বলা হচ্ছে, একটা পোয়েটিক ব্যাপারও কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, এবং তার মধ্যে একটা সিরিয়াসনেস আমি খেয়াল করছি। এবং সেখানে আমার কাছে ওয়ালিউল্লাহ মনে করছে, রিকল করছে, শহীদুল জহির রিকল হচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে আরো আগে। এবং যেটা আমি জানি যে আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথ নিয়ে আপনার লেখাপড়া আছে, গীতবিতান আপনি অনেক পড়েছেন, গীতবিতানের মানে অনেকগুলো গানের যে এই রিফ্রেইন কিংবা ছন্দ, যে কল্পনা, ইমেজারি, এগুলোর সাথে মানে আপনার এক ধরনের খুব একটা ট্র্যাশ যোগাযোগ আছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা ভাষার কারিগরি ব্যাপারও তৈরি হচ্ছে ভিতরে ভিতরে, এবং সেটা কিন্তু একটা আগ্রহের ভেতর দিয়ে যাচ্ছে।
হ্যাঁ, খুব সহজ জিনিস। ভাষা নিজে কিন্তু একটা চরিত্র। আমার মনে হয় যে যদি সেটাকে যদি আমরা ঠিক ভাষাকে যদি আপনি চরিত্র না ভাবেন তাহলে তো ভাষা সমৃদ্ধি হওয়া সম্ভব না। ভাষা সবচেয়ে বোধহয় বড় চরিত্র আপনার ফিকশনের, যেটা আমার কাছে মনে হয় ওইটাকে সৃষ্টি করতে হবে। যে কোনো চরিত্র সৃষ্টি করার আগে আপনাকে ভাষাকে চরিত্র হিসেবে দাঁড় করাতে হবে, সবচেয়ে বড় চরিত্র, এটা আমার মনে হয়েছে আর কি। আচ্ছা, না সে তো বটেই, কিন্তু হ্যাঁ ভাষা যখন চরিত্র, এটা একটা দিস দা খুব মানে সুন্দর একটা কথা, এবং আমি বলবো যে জরুরি একটা বিষয় যে ভাষাকে চরিত্র হতে হবে। ক্রিটিক্যালি আমরা এইভাবেই দেখবো যে সাহিত্যের ক্রিটিক আমরা যারা, তাদের কাছে কিন্তু ভাষাটা একটা ইম্পর্টেন্ট বসে। আমরা শুরুতেই যে কথাটা বলেছি যে বাকতিনের যে স্বর, যে কণ্ঠক স্বর বা পলিফোনিক যে ব্যাপারগুলোর কথা উনি বলেছেন, সেটা বহুস্বর, কিন্তু হ্যাঁ। ভাষার ভেতর দিয়ে ভাষার কথাটাই কিন্তু বলেছেন। এবং ভাষার মধ্যে একটা ওই কার্নিভালের যে ব্যাপারটা বলেছেন বাকতিন, যে কার্নিভালের যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আমি কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে পালানোর পথ চেনা না থাকলে ইবনে বতুতা বাড়ি ফেরে সেই চেনা পথ দিয়ে। ইবনে বতুতা বাড়ি ফেরে সেই চেনা পথ দিয়ে। ইবনে বতুতা জানে মানুষের পালানোর পথ জানা জন্মগত বিষয়। তার আরো মনে হয় জন্মের সময় শিশুর ক্রন্দন আসলে সন্ত্রাসী আক্রমণের ভয়ে ক্রন্দন। যে সন্ত্রাসী আক্রমণের ভয়ে ক্রন্দন, এই যে একটা মানে মেটাফরিক্যাল একটা ইমেজ। এবং আমি তো মনে করি যে আপনার লেখা যত সিম্পল যত কিছু হোক, এর মধ্যে কিন্তু একটা দারুণ একটা ওই একটা পলিটিক্যাল এক ধরনের ফেনোমেনাটা নানাভাবে সেটার মধ্যে এক ধরনের মানে ফণি মেয়ের ভেতর দিয়ে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে আর কি। দিদার ফকিরের যমস্তার ঝুলি, ইমরুল কায়েসের যমস্তার টিয়া পাখি, মানিক মিলনের যমস্তার রিভলভার, মোনার যমস্তার রজনীগন্ধা, আসর মন্ডলের যমস্তার কাসিম, বাবা নজর মন্ডলের যমস্তার বিড়াল, চান্দু বিবির যমস্তার মন্ত্র, যাদেরকে সে চেনে এবং যাদেরকে সে চেনে না তাদেরও আছে এরকম যমজ কিছু। আর যমজেরা সব সময় থাকে পাশাপাশি। একজন টোটেমের এখানে একজন টোটেমের বিষয় রয়েছে। আমরা জানি যে প্রাচীনকালে যারা ট্রাইবদের টোটেম থাকতো, আমাদের সময় পলিটিক্যাল টোটেম আছে। দেখেন না, বিভিন্ন দল যখন ভোট করে তাদের একটা টোটেম থাকে। এখন ধরেন ভোটের চিহ্ন থাকে, কেউ ধরেন XYZ, কেউ ধরেন অমুক তমুক, আছে না? তাই আমার কাছে মনে হচ্ছে যে এখনকার যারা আছে আমাদেরও এক ধরনের অন্যরকম টোটেম আছে, যাতে আমাদের বিশ্বাস আছে। এই বিষয়টা হয়তো এভাবেও আপনি ভাবতে পারেন। না না, ডেফিনেটলি এবং টোটেম তো আসলে আমাদের একটা মানে প্রচন্ড প্রভাবশালী একটা মানে মানে রাজনৈতিক দলে তো সবারই একটা টোটেম, তাদের চিহ্ন আছে যে এই চিহ্নে ভোট দিন, তাই না? এগুলো বিষয় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা এখানে এই এই জিনিসটার মধ্যে আমার খুব মানে সেই কারণে আমি আসলে আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আমাদের দর্শকরা একটু কবি রানাকে যদি পড়ে তাহলে তারা ঠকবে না, আমি এটা বলবো। এবং এটা মানে এটার জন্য আমরা কোনো প্রাপ্তি চাই না, শুধু নিজের আনন্দটুকুই পেতে চাই। এবং এই যে আনন্দ, সেটা আসলে আমরা কিন্তু নিজেকেই রিকল করতে পারবো এবং আমরা নিজের চোখে দেখতে পারবো যে এই বাংলাদেশটা কেমন আসলে। এই বাংলাদেশের এই যে নানা কর্নার, এই টোটেম, ট্যাবু, মিথ, হিস্ট্রি, এটা যে আমাদের ভেতরের মধ্যে মিশে আছে, এবং এসব নিয়েও যে একটা রাজনীতি, এসবের মধ্যেও এই যে আমরা যমজ নিয়ে বলছে, এখন গল্পকার বলছেন যমজ তারা পাশাপাশি থাকে। এখন দুটো রিভলভার যার হাতে আছে সে দুটো তো তার পাশাপাশি থাকছে, হ্যাঁ। এবং যদি দুটো গোলাপ ফুল থাকে সেটাও পাশাপাশি থাকছে, হ্যাঁ। তো এই যে যমজের একটা ইমেজ তৈরি হচ্ছে কিন্তু এখানে, এবং সেটা দিয়ে কিন্তু এক ধরনের পুরো একটা পরিবেশ, একটা পরিপ্রেক্ষিত যখন ডেভেলপ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি এটা আলাদা একটা মিনিং তৈরি করছে, এক্সট্রা একটা মিনিং তৈরি করছে। লিটারেচার, দিস ইজ কল লিটারেচার, যে এটা আসলে সবসময় একটা অতিরিক্ত ব্যঞ্জনা, অতিরিক্ত একটা মিনিং, অতিরিক্ত একটা ধারণা আমাদের দেবে, যেটা আমাদের বদলাবার জন্য, পরিবর্তনের জন্য, যেটা নতুন একটা নিশানা কিংবা ইঙ্গিত তৈরি করতে পারে। এটা আমাদের এই গল্পকারের মধ্যে সেটা আমরা মানে দেখতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখব যে এই তার, আমি তো শুরুতে যেটা বলেছি যে কবি রানার গল্পের মধ্যে এই মানে এক একটা ইয়ে থাকে, মানে চ্যাপ্টারের নাম উনি দিয়েছেন। আমাদের একসময় মীর মশরফ হোসেন, তিনি তো আসলে ওই তার লেখার মধ্যে আমরা দেখেছি যে যখন সে বিষাদ সিন্ধু লিখছে, তরঙ্গ 1, তরঙ্গ 2, তরঙ্গ 3 এইভাবে করতেন আর কি। চ্যাপ্টার নাম স্যার? হ্যাঁ,
চ্যাপ্টারের নাম। বঙ্কিমচন্দ্র ঠিক এই বঙ্কিমচন্দ্রের স্টাইলটাই মানে আমরা দেখতে পাচ্ছি রানার লেখার মধ্যে আছে, যে কবির রানার মধ্যে বঙ্কিমও কিন্তু এইভাবে একটা করে শিরোনাম আমরা দেখেছি বঙ্কিম উপন্যাসের মধ্যে আছে আর কি, এবং সেই শিরোনামগুলো কিন্তু লিড করছে স্টোরিটাকে, পুরো ওই চ্যাপ্টারটাকে, এবং এটার সাথে আবার কিন্তু আগের চ্যাপ্টার এই মানে আগের অধ্যায় এবং তারপরের অধ্যায়ের একটা যোগাযোগ আছে, এবং এটা কিন্তু একটা প্রবাহমানতাও তৈরি করছে, একটা এক ধরনের একটা তরঙ্গ তৈরি করছে। হ্যাঁ, তো এই যে আসর মন্ডল মরছে না, এখন আসর মন্ডল এটা আসলে তো আসলে শহরের কোন চরিত্র, একটা গ্রামের চরিত্র এবং একটা প্রান্তিক প্রিমিটিভ ক্যারেক্টার, একবারে প্রিমিটিভ একটা ম্যান একটা এটা। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এই চরিত্র আসলে আমরা তো আসলে এখন ধরুন যে একটা ক্লাস কনসিয়াসের কথা যদি ভাবি, তো এই যে আসর মন্ডল সে আসলে এই ক্যারেক্টার, এবং তার সাথেও আমরা দেখব আসর মন্ডল আর সখিনা খাতুনের সঙ্গমে জন্ম হয় ছেলের, মেয়ের, জন্ম হয় মাঠের, জন্ম হয় ফসলের, জন্ম হয় বৃক্ষের, জন্ম হয় সুখের দুঃখের, জন্ম হয় চিন্তার কল্পনার। জন্ম, এই যে জন্মের কথা বলছে, আসর মন্ডল ও সখিনা খাতুনের সঙ্গমে জন্ম হয় ছেলের, মেয়ের, জন্ম হয় মাঠের, জন্ম হয় ফসলের, জন্ম হয় বৃক্ষের, জন্ম হয় সুখ দুঃখের, জন্ম হয় চিন্তার কল্পনার। এইসব ছেলে মেয়ে, মাঠ, মাঠের ফসল, বৃক্ষ, সুখ দুঃখ, কল্পনা বা চিন্তা ছড়িয়ে যায় সকল স্থলভাগ জলভাগে, স্থলভাগ জলভাগে, বৃত্তাকার জলভাগে স্থলভাগে চলতে থাকে সঙ্গম ও জন্মের উৎসব। সঙ্গম অসীম হয়ে গেলে কেউ জানে না কত বছর যায় বা কত নদী যায়, কত স্থল যায়, পাখি যায়, মেঘ যায়, অনন্ত আকাশে, অনন্ত অজানায়। সঙ্গম উদ্দেশ্যপূর্ণ, সঙ্গম উদ্দেশ্যহীন। এইসব সঙ্গম দিবসহীন, রাত্রিহীন, মাসহীন, বৎসরহীন, কার সাধ্য গণনা করে সেসব? সময়ের কথা তবুও বলে কেউ কেউ কিংবা সবাই, সময়ের সঙ্গে যুক্ত থাকে মানুষ, মানুষের আকাঙ্ক্ষা, এই কথা সবাই বলতে থাকে নিজকল্পা গ্রামের আসর মন্ডল মরছে না। তো এই যে ইন্টারেস্টিং, এবং এই 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 যে মানে প্রবাহমানতা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গল্পের রীতি, কৌশল, টেকনিক কিভাবে তিনি সেটাই করছে। এবং আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এটা ঝরঝর করে বলে যাব শুধু তাই নয়, কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু কানেক্ট করার একটা ব্যাপার আছে, মানে আসর মন্ডল ভেসে যাওয়ার কোনো ব্যাপার, কারণ এটার সাথে আসলে কি আছে, কোথায় আমরা ইবনে বতুতাকে রেখে এসেছি, কোথায় আমরা একটু আগে যে বললাম যে আসলে যে কথাটা দিয়ে আমাদের এই গল্পটা শুরু হচ্ছিল, যে যেখানে যে পা থেকে বের হওয়া যাচ্ছে না, বের হতে পারছে না কেউ, তাহলে সেইটা আসলে কি, সেই ফিলোসফিটা এখান থেকে আবার এগিয়ে যাবে সামনের দিকে। এবং এই যে একটা ধারাক্রম, এই ধারাক্রমটা কিন্তু আমরা দেখবো যে কবির রানা সেটাকে কিন্তু বহাল রাখছেন এবং সেটা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু একটা প্ল্যান্ট, এটা একটা আমরা বলি যে যেমন আমরা বলি মেটিকুলাসলি ডিজাইনড, হ্যাঁ, এটা আজকাল খুব চলছে আর কি। তো এখন হচ্ছে কি যে এই যে এখানে কিন্তু আমরা বলি যে ফিকশনে কিন্তু একটা প্লট থাকে, এই প্লটের যে নির্মাণ, এবং প্লটই কিন্তু আবার প্লটের জন্যই সাব প্লট থাকে বা ক্যারেক্টারের জন্যই সাব ক্যারেক্টার থাকে। আমরা যারা সাহিত্য পড়ি তারা তো এগুলো জানি যে কিভাবে এটাকে ক্রিটিক্যালি দেখা হয় এবং এই ডেভেলপমেন্টটা কিভাবে ঘটে। তো সুতরাং এই যে আমরা যে বলছি যে এই যে এভাবে আমরা যে বলছি হ্যাঁ এটা তো এমনি গায়ের জোরে বলছে লেখক, তা কিন্তু না, এটা কিন্তু একটা প্ল্যান ওয়েতেই যাচ্ছে, এবং সামনের দিকে যত এগোবে আমরা দেখবো যে আসর মন্ডল সে পুকুরে নেমেছে, এই পুকুরে চাঁদ নামলেও সেও পুকুরে নামে, চাঁদ সন্ধ্যার পর পুকুরে নামলে সেও সন্ধ্যার পুকুরে নামে। চাঁদের তো পোশাক থাকে না, আসর মন্ডলেরও পোশাক থাকে না পুকুরে নামলে। জল সকল পোশাক নেয় কেড়ে, অন্ধকার যেভাবে সকল পোশাক নেয় কেড়ে, সেভাবে জলও সকল পোশাক কেড়ে নেয়। চাঁদ সাঁতার কাটছে, আসর মন্ডল সাঁতার কাটছে, নগ্ন হয়ে সাঁতার কাটছে আসর মন্ডল, তার সঙ্গে তার পোশাক কাসিম,
যে কাসিম তার সঙ্গে সাঁতার কাটলে নিজেকে অমর মনে হয় তার, সে কখনো মৃত কাসিম না দেখে থাকলে কাসিমের মনে হয়েছে তার অমরত্ব। সে কাসিম ডাকেনি কখনো। আসিম মন্ডলের মনে হয়েছে সব পোষা প্রাণীরা শব্দ করতে পারে। এইভাবে আমরা দেখব যে আসিম মন্ডলের একটা লাইভ ব্রিফিং দিচ্ছেন, ব্রিফ করছে লেখকের যে ব্রিফিং, সেটা আমরা দেখব যে চলতে থাকছে। এবং একটা পর্যায়ে গিয়ে আবার দেখব যে ইমরুল কায়েস সে কবিতা পড়তে চায়, পকেট থেকে নয়, ঠোঁটে যে কাগজটা ছিল সেটা হাতে নিয়ে সে বলে এটা তার পালিয়ে যাওয়া নিয়ে লেখা কবিতা। পালিয়ে যাওয়া নিয়ে লেখা কবিতা, ব্যক্তির পালিয়ে যাওয়া নয়, সমষ্টির পালিয়ে যাওয়া, একটি জাতির পালিয়ে যাওয়া, একটা মানব গোষ্ঠীর পালিয়ে যাওয়া, কিংবা হতে পারে সকল প্রাণীর পালিয়ে যাওয়া বিষয়ক একটি কবিতা। ইবনে বতুতা তাকে জিজ্ঞেস করে তার টিয়া পাখি কি কথা বলতে পারে, শব্দ করতে পারে, নাকি তার টিয়া পাখি কথা থেকে শব্দ থেকে পালিয়ে গেছে। ইমরুল কায়েস জানায় পোষা পাখি বা মানে অন্য কোনো কিছু শব্দ করতে পারে না। ইবনে বতুতা সে সময় ইমরুল কায়েসকে বলে তাহলে তো তার কবিতাও কোনো কথা বলতে পারে না। তো দিস দ্য ফ্যাক্ট আর কি। এবং দেখো দিদার ফকিরের ঝুলির ভেতর যে গ্রাম, নেক্সট চ্যাপ্টার। আসলে তারপর আমরা দেখবো যে মনার আয়না। আমি আসলে এগুলো দিয়ে আসলে এক ধরনের আমি জানি না যারা স্ক্রিনের সামনে আছেন তারা এটা কিভাবে দেখছেন। দিদার ফকিরের স্ত্রীগণ, যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এটা একটা গল্প। আমরা তো রবীন্দ্রনাথের এক রাত্রি পড়েছি, পোস্টমাস্টার পড়েছি, আমরা জগদীশ গুপ্ত পড়েছি, প্রেমেন্দ্র মিত্র পড়েছি, এক পর্যায়ে এসে আমরা বুদ্ধদেব বসু গল্প পড়েছি, রোমান্টিক প্রেমের গল্প। এক পর্যায়ে এসে আমরা আমাদের দেশভাগ হওয়ার পরে আমাদের বাংলাদেশের সৈয়দ অলিউল্লাহ, গ্রেট ম্যান। তারপরে আমরা বলি যে সৈয়দ অলিউল্লাহর সাথে সাথে আমরা অনেক গল্প পাই, যেমন বিখ্যাত খুব মিষ্টি গল্প লিখেছেন জয়ী রায়হান, তার কথা বলি। এবং আমরা দেখবো যে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে 70 দশকে যে গল্পকারদের লেখা পাচ্ছি, রাজা আসিনি বাদ্যি বাজাও, সুশান্ত মজুমদার, এসব আমরা দেখেছি। এবং একটা পর্যায়ে দেখবো যে 70 দশকের পরে শেষ দিকে এসে আরো আমরা বেশ কিছু ভালো ভালো গল্পকার পাচ্ছিলাম। এবং সেখানে নাসরিন জাহান মেয়েদের মধ্যে, রিজিয়া রহমান শেষের দিকে, একটু 70-এর শেষ দিকে এসে, এবং সেলিনা হোসেন তো ছিলেন। আরো মেয়েরা ছাড়াও আরো অনেকেই লিখেছেন। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেখানে শহীদুল জহির, তার গল্প। তো এই যে গল্পগুলোর সাথে এখন 2024 সালে কবির রানার যে গল্প, সেই গল্পের ভাষাটা কেমন, সেই গল্পের বলাটা কেমন, সেই গল্পের ইতিহাসের যে বিউটি, নান্দনিকতা, সেটা কেমন, এবং গল্পকার আসলে কি বলতে চাইছেন, গল্পকার কি বোঝাতে চাইছেন। এবং এই গল্পের গ্রামের গল্প, নিষ্কল্পা গ্রামের গল্প, এবং সেই গল্পের মধ্যে টোটেম, টেবু, মিথ, হিস্ট্রি কিভাবে তৈরি হচ্ছে, হিস্টোগ্রাফিও আমরা বলতে পারি, যে আমরা দেখতে পাচ্ছি ইমরুল কায়েস এবং ইবনে বতুতা। এবং ইবনে বতুতা এখানে একটা মেইন ক্যারেক্টার। ইবনে বতুতার ভেতর দিয়েই কিন্তু গল্পটা চলছে। ইবনে বতুতা এখানে ফার্স্ট পার্সন, সেই গল্পটা সে এক ধরনের সে হচ্ছে ড্রাইভার আর কি, সে চালাচ্ছে এরকম। তো এখন হচ্ছে আমি জানি না যে কবির রানা আসলে আমার সাথে একমত হচ্ছেন কিনা, বা আসলে তার কোনো কথা থাকলে তিনি অবশ্যই তিনিই বলবেন। আমি আসলে আজকে একটু মানে তাকে এক ধরনের তাকে ইন্সপায়ারই করছি, এবং তার জায়গাটাকে আমি একটু চিনি দেওয়ার চেষ্টা করছি। এবং যত আমরা এই ফিকশনটার সামনের দিকে এগোবো তত দেখবো যে ফুটবলটা কোথায়, মাঠটা কোথায়। এবং সেখানে আমরা দেখতে পারবো যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম, ষষ্ঠ, অষ্টজন, এটা একটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এবং এখানে আমরা দেখবো যে নবম জন আমার নাম আমি, অষ্টম জন তিনি বলছেন আমার নাম আমি কবিতা বলবো, আমার গ্রামে একটি মেয়ে ছিল, অনেক মেয়ে ছিল, আমার গ্রামে কিছু ফুল ছিল, আমার গ্রামের মেয়েগুলো মাথায় সে সমস্ত ফুল দেওয়া শুরু করলে গ্রামের লোকজন তার নাম দেয় কবিতা। যে কবিতা আমার সে সময় মনে হয় সে কবিতা আসলে চলমান ফুল বাগান আমাদের সিলেবাসের বাইরে ছিল। সিলেবাসের বাইরে পড়া নিষেধ থাকা সত্ত্বেও আমি একদিন সিলেবাসের বাইরে পড়া করে ফেলি।
আমরা একটা নদীর কথা জানতাম, সে নদীর পাড়ে ঢেউয়ের পাড়ে একটা মেয়ের সঙ্গে আমি যাই, সিলেবাসের বাইরে যাওয়া, আমাদের স্যাররা মেয়েরা বাবারা সিলেবাসের বাইরে যাওয়ার জন্য পা কেটে নেয়, আমাকে একটা মেডেল দিয়ে বলা হয়েছিল সিলেবাস রক্ষায় আমার অবদান ছিল। এখানেও কিন্তু একটা দেখবো যে একটা স্যাটার কিভাবে মানে টেকচুয়াল লেখাপড়ার বাইরে অন্য লেখাপড়া করলে কি হয়, তো সেটা কিরকম আর কি। হ্যাঁ, তো এটা এবং এখানে শেষ দিকে ইবনে বতুতার খেলা থেকে, খেলার মাঠ থেকে এক পাওয়ালা বালকদের নিকট থেকে বেরিয়ে আসতেই আবার বৃষ্টি শুরু হয়। কোথাও বজ্রপাত হলে সে মৃত্যুকে দূর করার জন্য দৌড়াতে দৌড়াতে বাজারে ইবনে বতুতা বুঝতে পারছে না আর কতদিন লাগবে নিজের গ্রাম নিষ্কল্পার সব জায়গায় সে পৌঁছাতে চায়। নিষ্কল্পা গ্রামের সব জায়গায় ইবনে বতুতা সে পৌঁছাতে চায়, এটা করতে কতদিন তার লাগবে, এই যে একটা ভেতর দিয়ে যাওয়া। তো এখন এবং একটা এখানে একটা মাঠের ভেতর কারা, হ্যাঁ, এবং দিদার ফকিরের সঙ্গে যে মাঠ দেখেছে সেটা সে তার নাম ছিল দাঁড়া, মানে দাঁড়িয়ে থাকা। মাঠের নাম হচ্ছে দাঁড়া, দাঁড়িয়ে থাকা। এবং সব মাঠেরই নাম আছে। কবির বলেছিল এক সময় যে আসলে আমি গল্প কুড়িয়ে নিয়েছি। তো আসলে এই যে আমরা কিন্তু সবাই জানি এটা, আমি বাজারে যাই, বাজারে গেলে কিন্তু অচেনা লোকদের সাথে মেলা কথা হয়, সেটা কেনা বেচা নিয়েই কথা হয়। আবার যে কোনো মাঠ, সে মাঠের কিন্তু একটা নাম আছে, বড় মাঠ, ছোট মাঠ, হ্যাঁ, আমরা কিন্তু জানি সব মাঠেরই নাম আছে। এখন এই মাঠের নাম হচ্ছে দাঁড়া। তো এখন এখানে যেখানে একটা গভীর কূপ আছে, সে আজ একা এসেছে, একা মাঠের সঙ্গে দেখা হলে কি সম্বোধন করে সে মাঠকে, এ মাঠের নাম কে তাকে জানাবে? নামহীন মাঠের সঙ্গে তার পরিচয় হয় খুব গোপনে, মনে মনে সে মাঠটাকে একটা নাম দেয়। তো এই দিস দ্য ইন্টারেস্টিং। তো আমরা আসলে কবির রানাকে একটু আর একটু জিনিস আমরা একটু জিজ্ঞেস করবো, যে এই যে ভাষার যে এক ধরনের স্রোত প্রবণতা এবং গ্রামের ভেতরে গ্রামকে দেখা এবং গ্রামের ভেতরেই যে রাজনীতিটা, গ্রামের মধ্যে গ্রাম্য রাজনীতি, আমরা একসময় মঞ্জু সরকারের কথা মনে পড়ছে, প্রতিমা উপাখ্যান মঞ্জু সরকার লিখেছিলেন, সেখানে চেয়ারম্যানদের রাজনীতি, এবং সেখানে খুব ভালো লেগেছিল আমার ফিকশনটা, অনেক আগে 1989 সালে লেখা। তো এখন হচ্ছে যে, তো এই বহুদিন পরে এইরকম একটা ফিকশন পড়ে আমারও খুব ভালো লেগেছে, সেই পুরোনো জিনিসগুলো রিকল হয়েছে। এখন হচ্ছে কি যে গ্রাম এবং নগরের অনেক বিষয় নিয়েও নিশ্চয়ই আমরা দেখব, যে যেমন তার এই গল্পের বইটা মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ, এই বইটার যে গল্প, প্রথম গল্পটাই মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এই একটা মিডল ক্লাস, মধ্যবিত্ত শহরে মধ্যবিত্তের একটা ব্যাপার, এবং যে শহরে সে এখন থাকছে, হ্যাঁ, এই সেউজগাড়ি মহল্লা, সেই মহল্লাকে নিয়ে এখানে এই গল্প পড়ে লেখা। এবং তার একটা জিনিস, রবীন্দ্রনাথ আমরা জানি যে চোখের বালি লেখার আগে একটা ভূমিকা তাকে লিখতেই হয়েছিল একটা ভূমিকা, চোখের বালির ফিকশনটা লেখার আগে রবীন্দ্রনাথ। তো এখন হচ্ছে কি, এই গল্প লেখার আগে তিনি বলেছেন কি নিয়ে গল্প, একটা ভূমিকা তাকে লিখতে হয়েছে, এবং সেই ভূমিকার মধ্যে বগুড়ার সাতমাথায় দেখছে একজন একটা লোক আর কি, বগুড়ার সাতমাথায় সব জীবনযাপন কেন্দ্রিক, সাতমাথা কেন্দ্রিক, এবং সেখানে একটা লোক, সে আসলে একটা পরনে লুঙ্গি উঁচু করে পড়া, গায়ে আধময়লা স্যান্ডো গেঞ্জি, হাতে লাঠির রং কালো, সে তার হারানো টুপি খুঁজছে এই সাতমাথায়, এই টুপি খুঁজছে একটা ব্যক্তি সাতমাথা, বগুড়ার সাতমাথায়, যে বগুড়া শহরে কবির রানা থাকছে। এবং এই সাতমাথায় এই বৃদ্ধ তেমন জানে না গল্পকারও, তাই গল্পকারকে গল্প বলতে হয় হাজার এক রাত্রির, এক গল্পের ভেতর হাজার এক রাত্রির গল্প বলতে গিয়ে নিতে হয় নানা রূপক প্রতীকের আশ্রয়, আবিষ্কার করতে হয় নতুন শিল্প কৌশল। এ বইয়ের গল্পগুলো, কিংবা বলা যায় আমার সব গল্পই আছে সেই গল্প বলার চেষ্টা। তো এই যে ব্যাপারটা আসলে, যে
এবং এক পর্যায়ে সে বলছে যে টুপির সন্ধানে আমি, এবং টুপি খুঁজছে ওই লোকটা, এবং তার সাথে যখন লেখক আমি সর্বনামই সে বলছে, লেখক আমি সর্বনামই বলছে, যে সেও কিন্তু ওর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এবং আসলে গল্পকারও টুপি খুঁজছে আসলে। এবং সে বলছে না দেখা টুপিটা হয়ে যায় কত কিছুর প্রতীক। একসময় এই টুপিটাকে মনে হয় আমার অথবা আমাদের সকলের বা চিরকালের বুদ্ধিবৃত্তিক যে পরিচয় তারই প্রতীক। বুদ্ধিবৃত্তিক আমাদের যে পরিচয়, সে পরিচয়ের প্রতীক হয়েছে এই টুপিটা। আমরা বুদ্ধির সাহায্যে পরিচয় খুঁজে পাচ্ছি না, নানা রাস্তায় টুপি খুঁজে ফিরছি, আর টুপি না পেয়ে প্রতি সকালে 7 মাথায় এই টুপি খুঁজতে বের হই। তখন আবার ভাবি কি নিয়ে গল্প। এই যে গল্প লেখার গল্প ভূমিকা দিয়েছে যে কি নিয়ে গল্প। এই বইটা একটি মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ, আমার কাছে মনে হচ্ছে এই যে বইটা অবশ্যই একটা ভালো বই। এবং এখানে মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ দেয়াল, আরভিলা ও আরা শহর, রান্নাঘর, শিষ্ণু বিলুপ্তির কথা, সমাধি প্রস্তর, কেউ চুম্বন করেনি, গৃহত্যাগ, করোনা গণিত, নর্দমা, ভাড়া করা প্রশ্ন, ভাড়া করা উত্তর, তারা মাঠ খুঁজে পেল, এই রকমের শিরোনামওয়ালা গল্পগুলো, সে গল্পগুলোর মধ্যেও আমি মনে করি যে আমরা কবি রান্নাকে খুঁজে পাবো। এবং সেখানে মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সময়ের মধ্যে খুব চমৎকার একটা, আমরা যদি চাঁদের অমাবস্যা থাকি পড়ে, চাঁদের একটা ভেরিয়েশনও এখানে পাবে। 20 জমে চাঁদ জমে রাতের ডগায়। এটা একটু আমি বলি যে একটু কবি যদি বলে 20 জমে চাঁদ জমে রাতের ডগায়। এখন 20 এবং ঘুমকে নিরাপত্তার জন্যই বাইরে পাহারাদার রাখা হয়েছে এই গল্প। এবং সে পাহারাদারের আবার পরিচয়পত্র দরকার। সেটা কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যায় সে পরিচয়পত্র? আসলেই কি কারো পরিচয়পত্র আছে? এবং 20 আর ঘুমের যে পাহারা রাতের বেলা, এটা যে সেভ করতে হয়, সংরক্ষণ করতে হয়, তার কি কারণ? এই যে একটা ফিলসফি, এই ফিলসফিটা আমি কবির কাছে শুনতে চাই যে আসলে এই মেয়াদ উত্তীর্ণ নিরাপত্তা, আমরা সাধারণত এটা ওষুধের, কিংবা আমরা যখন জানি যে কোনো ম্যাজিস্ট্রেট যখন ভোক্তা অধিকার নিয়ে কথা বলছে, তখন আসলে সে মেয়াদ উত্তীর্ণ নিরাপত্তার জায়গাটা খুঁজে দেখে। কিন্তু গল্পের এই যে একটা আমি দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত যদি আমরা যাই, সেখানে দেখবো দারুণ একটা ব্যাপার তৈরি হয়েছে। একজন অন্ধ মানুষ, শেষ গাড়ির একজন অন্ধ মানুষ নিজস্ব সনদ খুঁজে না পেলে সে বলে মেয়াদ উত্তীর্ণ নকল নিরাপত্তার কথা। ছক ছক লাঠি, বাঁশি বাজে, শেষ গাড়ির রাত, ঘুম, 20, পাহারা দিচ্ছে 2 জন বামন, 2টো পেঁচা, 2টো বাঁশি। দিদার ফকিরের, ওই দিদার ফকির, কেউ মরে না, মরছে না যে ফিকশন, সেখানকার দিদার ফকির এখানেও আমরা দেখতে পাচ্ছি দিদার ফকিরের। ঠিক আবার আমার কাছে আখরুজ্জামান ইলিয়াসের কথা মনে হচ্ছে। ইলিয়াস বলেছে যে এক চরিত্র এক জায়গায় শেষ হয় না, এক চরিত্রে এত ভেরিয়েশন, এত ডিউরেশন তার, এবং এত রহস্য তার ভিতরে আছে, যেটা আসলে এক গল্পে কখনো শেষ করা যায় না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, আমি রানার কাছেই শুনতে চাই যে আসলে এইরকম তো গল্প আসছে, ঘুরছে ফিরছে, এবং আমি আমার এক ধরনের বুঝ ব্যবস্থা থেকেই আমি বলেছি যে সবগুলো গল্প একটা জায়গায় মনে হচ্ছে স্থিত হয়েছে, সেটা কেউ মরছে না। কিন্তু দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আসলে যে এখানেও দিদার ফকিরকে আমরা দেখতে পাচ্ছি, এবং দিদার ফকির বলছে যে এখানে এই সনদ পরীক্ষার জন্য তাকায় নিজের সনদের দিকে, হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি 2টি পেশায় 2টি বাসীকে পাহারাদার নিয়োগ করেছিল, তারা আবার স্মরণ করে পাহারা দিতেছে যে তাদের রাত, তাদের ঘুম, তাদের বিষ। এই রাত কি, এই ঘুম কি, এই বিষ কি, তারা জানে অথবা জানে না, বলবে না তারা। তো হচ্ছে যে আমরা একটু শুনতে চাই। আমি তো একটু বেশি বলে ফেলছি আজকে আসলে। না না, ঠিক আছে, আপনি বলেন, কারণ আমার গল্প তো আমি ওই বিষয়গুলোতে বলতে ঠিকও না যে এই গল্পের কি অর্থ হয়, কারণ একজন গল্পকার উচিত নয় তার গল্পের ব্যাখ্যা দেওয়া। যখন কোনো পাঠক পড়বে তখন দেখবেন যে 10 জন পাঠক 10 রকম তার
ব্যাখ্যা যাবে। আমিও চাই যে আমার গল্পগুলো যদি 10 জন পরে দর্শক বুঝুক আর কি। আমার ব্যাখ্যাটা হলে এখানে থাকা ঠিকও না। না, আসলে যেটি ব্যাপার সেটা হচ্ছে কি যে না, আমরা আসলে আমাদের মতো করে পাঠকের যেটা আমরা আপনার আবার বলছি, রবীন্দ্রনাথের কথাই বলতে হচ্ছে যে এই কাব্যের তাৎপর্যের মধ্যে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আসলে আমি তো লিখে ফেলছি, লিখে ফেলাটা যিনি গল্প দ্রষ্টা তিনি লিখে ফেলছেন, তারপরে পাঠক সে যেভাবে পারে সেভাবে নিচ্ছে, সেভাবে নেবে, সেটাই এবং ঠিক। এটা যেভাবে সে রস উপভোগ করবে সেটাই সাহিত্য। সুতরাং সাহিত্যের কাজই তো সেটা। এবং আর লেখক যেভাবে লিখছে সেটা তো তার কথা, তার ভেতরের বিষয়, সে তো জানেই না। আমরা হাসান স্যারের সঙ্গে অনেকবার আড্ডা দিলেই তো অনেকবারই বলতেন যে আপনাকে তো অনেকেই বলে যে আপনি শকুন কিংবা এই যে আত্মজাতি করবী গাছ কিংবা সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আপনি এসব লেখার সময় কি মানিক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ কিংবা মানিকের ভাষার দিকে মনে হচ্ছে এটা লিখেছেন। তখন মনে হচ্ছে না না না, আমি কখন এটা করি না, আমি জানি না ওটা ওখানে ওইরকম, আমি তো আমার মতো করে লিখেছি। হ্যাঁ, আমি আমার মতো লিখেছি, আমি জানি না। এখন তুমি কোনটার সাথে কোনটা লাগিয়ে দিচ্ছ, কি করছো? আমি তো তোমাদের এই ডিপার্টমেন্টের খাতা দেখতে গিয়ে দেখেছি আমাকে এই সমস্ত লিখছে, আমি তো পড়ি আর হাসি, আমি তো কিছুই করিনি, অথচ আমাকে সব এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন আসলে কি গল্পকার তো এক জিনিস, আবার ক্রিটিসিজম সেটা যখন নলেজে রূপান্তরিত হচ্ছে, সেটা যখন থিওরি তৈরি হচ্ছে, সেটা তখন তো আসলে যিনি স্রষ্টা তিনি কিন্তু বহু পিছনে চলে যান। আমরা ধর আমরা হচ্ছে যে টি.এস. এলিয়ট নিয়ে অনেক ব্যাখ্যা দিতে পারি, তিনি কবিতা লিখেছেন, আবার কবিতার সমালোচকও তিনি। কিন্তু আমরা যখন সমালোচক এবং এই কবি নিয়ে অনেক কথা বলতে চাই, ইয়েটস, এলিয়ট এসব নিয়ে, তখন দেখা যাচ্ছে যে এলিয়টের যে সৃষ্টি, তার যে বিকাশ, তার যে মেধা এবং তার যে একটা যে বিনাশী যে একটা শক্তি, আমি বলবো যে মানে যতই এটা খারাপ অর্থ মানে বাজে অর্থই হোক, কিন্তু আমি বলবো যে একটা বিনাশী শক্তি মেধা যাদের আছে, মেধার যে ঔজ্জ্বল্য, সেটা তো আসলে এক ধরনের মনে হয় যে সমস্ত কিছুকে একটা অভিঘাতের ভেতর দিয়ে যখন যাচ্ছে, তখন তো আসলে আমরা আলোচনা সমালোচনা ক্রিটিসিজম বা ক্লাসে পড়াচ্ছি কিংবা বোধ বুদ্ধি এটা ওটা দিয়ে যখন একটা জ্ঞানের ক্ষেত্র তৈরি করছি, তখন কিন্তু আসলে যে ক্রিয়েটিভ সে আসলে কোথায় চলে যায় তার কোনো খোঁজ থাকে। তো তারপরেও আমাদের আসলে কি সেই জায়গা থেকেই কিন্তু যে লেখক তার প্রতি আমাদের একটা আগ্রহ থাকে, কিউরিওসিটিটা থাকে। তো সেই জন্যই যে আসলে কবি রানা যে এই যে লিখছে মেয়াদ উত্তীর্ণ নিরাপত্তা সমূহ, এবং এটা আসলে ফিলোসফিটা একটু যদি আপনি বলেন যে এই যে ঘুম এবং এই যে এটার যে রাতের যে এক ধরনের এটার একটু নিরাপত্তা, সেটা আসলে আমাদের তো শহরে যারা থাকছি তারা তো এক ধরনের প্যানিক থাকি আমরা, আমাদের মধ্যে নিরাপত্তাহীনতা, আমাদের একটা ভয় সবসময় কাজ করে। তো এই যে এখানে এই গল্পটার ফিলোসফিটা যদি একটু বলেন। আসলে আমাদের কোনো কিছুই আমাদের একটা জীবনকে নিরাপত্তা দিতে পারে না, হয়তো সে বিষ বা যদি আমরা বলি সৌন্দর্য, আর শেষ পর্যন্ত আমাদের মানে ঠিক সবাই নিরাপত্তা শেষ পর্যন্ত বিঘ্নিত আর কি। এটা যদি বললাম খুব স্থূলভাবে, কিন্তু এর বাইরে যে আরেকটা আছে, আমাদের যে জীবন আমরা চিনি না মানে জানি না, সে জীবনের কোনো নিরাপত্তা এখানে আসলে নাই। এসবগুলো দিয়ে হয়তো দেখেছি আমি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে যেটা ব্যাপার সেটি হচ্ছে যে এই আমাদের আরো অন্যান্য গল্প, যে একটা এই যে পাখি চোরের ব্যাপারটা কি ছিল কবিরা না, একটু যদি পাখি চোর, আমাদের গ্রামে একটা পাখি চোর আছে, এবং আপনার এই যে গল্পের টাইটেল গুলো এত লম্বা কেন, এটা একটা ব্যাপার। যেমন আমরা যদি রবীন্দ্রনাথের গল্প পড়ি, এক রাত্রি শেষ, পোস্টমাস্টার শেষ, দেনা পাওনা শেষ, কিন্তু আপনার গল্প দেখা যাচ্ছে যে একটা বাক্যের মতো বাক্য আর কি। এটা একটা ধরন বোধহয় আমার মনে হয়েছে যে এটা দিয়ে যেন অনেকজন বুঝতে পারে আসলে কি বলতে চাচ্ছে, তার একটা বিষয় বোধহয় এর মধ্যে থেকে যায়। এক শব্দ দিয়ে আমার কিছু গল্প রয়েছে কিন্তু তুমি স্বস্তি পাইনি। আমার মনে হচ্ছে যে একটা বাক্য দিয়ে বললে বোধহয় আমি কিছু তাদেরকে বলতে পারছি ওই গল্পের বিষয়বস্তুটা আর কি। এই জন্য একটা পুরো বাক্য আমার প্রায় গল্প গ্রন্থের নাম আর কি, প্রায় গল্পের নামও তাই। আরেকটা বিষয় আমার যেটা আমার একটু মনে হয়েছে সেটা হচ্ছে এরকম যে ওই আপনার ওই গল্প গ্রন্থগুলোর যে নাম আছে সবগুলোরই কিন্তু
প্রথম গল্পগ্রন্থের নাম অনুসারে আপনার বইয়ের নাম হয়েছে। হ্যাঁ, তা আছে। প্রথম গল্পগ্রন্থ যেমন এই মেয়াদোত্তীর্ণ নিরাপত্তা সমূহ, কিংবা আমাদের গ্রামে একটা পাখি চোর আছে, কিংবা আপনি জলের পাশে দেখি তো। হ্যাঁ, এগুলো আসলে সবগুলোর মধ্যেই বিড়াল পোষা প্রতিবেশিনীরা, এটাও কিন্তু ওই ফার্স্ট গল্প, ওই গল্পের। তার মানে হচ্ছে যে সবগুলোই কিন্তু যেটা প্রথম গল্প সেটাই কিন্তু আপনার গল্পগুলোর প্রতিনিধিত্ব করছে, অন্য গল্পগুলোর প্রতিনিধিত্ব করছে। তো এটা আসলে ইটস ইউর চয়েস, সেটা ঠিকই আছে, কিন্তু তারপরে আমার যেটা মনে হয়েছে যে এক ধরনের কিন্তু একটা সিমিট্রি বোধহয় আছে এর মধ্যে। হ্যাঁ, যে আছে, হ্যাঁ ঠিক আছে। এটা একটা সিমিট্রি ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, তাহলে একটা বিষয় আমাদের একটু আপনি একদিন আমাদের গল্পচ্ছলে বলছিলেন যে আপনি আসলে প্রচুর প্রাচ্য পাশ্চাত্য যে পুরাণ, যেমন রামায়ণ, হ্যাঁ, মহাভারত, আমি ইলিয়াদ, আপনি মিথ প্রচুর পড়েছি, মহাকাব্য পড়েছি, সেটা পড়া আছে আমার অবশ্য। এইটা এবং একটা জিনিস যে আপনি বলেছিলেন একটা সময় যে কাফকা একটা বলেছিলেন যে সমকালীন লেখার চাইতে এই প্রাচীন বা পুরনো ক্লাসিক গুলো পড়লে তাহলে আমার মনে হয় যে সেটা কি বলে পড়া। এটা 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 আসলে কি, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আমরা একটু যদি শেয়ার করেন। আমার মনে হচ্ছে যে আমাদের সমকালে যেগুলো যারা ধরেন লিখছে, এদের তো ধরেন কেউ হয়তো ধরেন কেউ ধরেন নাও টিকতে পারে, কিন্তু যেগুলো টিকে গেছে এই ধরেন এতে ভাষায়, সেগুলো বই পড়লে আমাদেরকে সুবিধা হয় আর কি, যে কোন বইগুলো এই পৃথিবীর টিকে আছে। তোমাদের টিকে থাকে বই বলতে কি মহাকাব্যগুলো আছে, মিথগুলা ধরেন এখনো আমরা পাঠ করি, ধর্মীয় গ্রন্থগুলো আমরা পাঠ করি, বা অন্যান্য যে সমস্ত বই মনে হয় সবাই পড়ে, সেগুলো আমি আসলে বেশি বোধহয় আমার আছে আর কি, পড়া আছে, যেগুলো একই সঙ্গে টাইমলেস এবং মানে টেম্পোরাল, মানে একই সঙ্গে সমসাময়িক এবং সার্বজনীন, সেই বিষয়টা অবশ্য রয়েছে। আর যদি আপনি সৎ তৈরি করেন, যদি নতুন দেখতে চান, তাহলে কিন্তু আপনি সেই সময়ের গল্প উপন্যাস কম পড়লে সুবিধা হয়, তাহলে আপনি একেবারে মিশে যাবেন স্রোতে। আমি আসলে নিজের ইচ্ছায় এই সময় খুব বেশি পড়িনি। যদি আপনি বলেন যে গত 30 বছরে আপনি কার লেখা পড়েছেন, খুব বেশি লেখকের লেখা কিন্তু আমি আসলে পড়িনি আমি। না, এখন হচ্ছে যেটি এখন হচ্ছে যেটি বিষয় যে আমাদের একটু সময়ও শেষের দিকে চলে এসছে, আমাদের একটু তখন আসলে সময়টা তো খেয়াল রাখতেই হয়, তার কারণ সবারই একটু ব্যস্ততার ব্যাপার আছে। আর এখন যেটি ব্যাপার সেটা হচ্ছে কি যে না, আমি যেটা আমরা বোঝাতে চাই, আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং দীর্ঘদিন থেকে আপনি ইংরেজি পড়াচ্ছেন, ইংরেজি সাহিত্য, এবং বেশ করে আপনার লেখাপড়ার মধ্যেও আপনার গদ্যটা দেখেও আমি একটু এনজয় করেছি। সেই এনজয়মেন্টের জায়গাতে যেটা ব্যাপার হচ্ছে কি, মনে হচ্ছে যে এটা একটা দক্ষতা এবং অভিজ্ঞতা আছে প্রচুর, এর পিছনে অত্যন্ত শ্রম আছে, এবং এই শ্রম এবং মেধা, সেটা দিয়ে আপনি যখন এটা একটা জায়গায় দাঁড়াচ্ছেন এবং একটা লক্ষ্য নির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং লক্ষ্য স্থির করে সেটা যখন আপনি প্রকাশ করছেন, আপনার এখন লেখালেখি নিয়ে ভবিষ্যতের প্ল্যানটা কি? এমন কি ফিকশন লিখবেন? ফিকশন মানে কি এমন কি উপন্যাস লিখবেন না? উপন্যাসে আর কি আমার মূল আর কি। আর আমার সম্প্রতি মনে হলো যে আমাদের সাহিত্যে খুব বেশি ট্র্যাজেডি না। আমি আসলে গ্রিক ট্র্যাজেডি পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি ওটা লিখতে পারবো। গ্রিক ট্র্যাজেডি, শেক্সপিয়ার ট্র্যাজেডি পড়ার পরে আমি সম্প্রতি একটা ট্র্যাজেডি লিখেছি, মানে পাঠ করার জন্য, মন সাহিত্যের জন্য বিষয় না। আমি দেখলাম যে গ্রিক ট্র্যাজেডি 60-70 যে পেজে যে বক্তব্য দিতে পারে, হয়তো আমরা 3-4টা নভেল সেটা দিতে পারি না। আমি সম্প্রতি ডায়ালগ লেখা মনে আমি বোধহয় শিখে ফেলেছি, ওই জন্য আমি একটা ট্র্যাজেডি লিখেছি আর কি। নভেলও আমার আরো কিছু লেখা আছে, হয়তো আস্তে আস্তে এই লেখা আমার অনেক রয়েছে, সে হয়তো ছাপা হয়নি খুব বেশি আসলে। আচ্ছা, তাহলে লিখবো আর কি, উপন্যাস। আপনি এখন উপন্যাসের দিকেই সামনের দিকে আপনার যে লেখাপত্র, সেটা উপন্যাসের দিকে বেশি বলা যাচ্ছে, যেটা গল্পে হয়তো সবকিছু বলতে পারছি না আমি, হয়তো নভেলে হয়তো সে বেশি এটা বলতে পারবো ভাবছি আর কি, বা লিখছি আর কি। আপনার যে অপ্রকাশিত লেখাগুলো আছে সেগুলো কি করছেন? সেগুলো কি বই বের হবে নাকি শেষ করে হয়তো নেক্সট ইয়ার একটা ছাপা হবে আর নভেল, নেক্সট ইয়ারে হয়তো আগামী ফেব্রুয়ারিতে আর দিব, এইভাবে আর কি ভাবছি। প্রতি বছরই 1-2টা করে বই আমার হোক আর কি, যেহেতু লেখা আছে আমার। আচ্ছা,
আমাদের এখানে একটা কবিতা না, যেটা সেটা হচ্ছে যে আপনি ধরেন যে লিখছেন ঠিক আছে, কিন্তু ওই আমরা তো একটা জিনিস চাই পাঠকরা, সেটা হচ্ছে যে এই যেমন আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছি, সেই আলোচনাতে একটা আমাদের একটা এনগেজমেন্ট আছে, সেটা আমরা দেখলাম যে আপনার লেখার ধরনটা এরকম, এটা একটা এরকম, কিন্তু এখানে এই যে ৪-৫টা বইয়ে আপনাকে যেভাবে আমরা পাই, এরপরে যে ফিকশন আছে নিশ্চয়ই সেটার একটা রূপান্তর, সেটা একটা উত্তরণ ঘটবে। হবে, হ্যাঁ, বিষয়বস্তু ভিন্ন হবে, তবে ভাষা বোধহয় খুব বেশি হবে না চেঞ্জ, কারণ একবার যদি কেউ ভাষা একটা পেয়ে যায় মনে হয় কখন সে বদলায় না। আমাদের জীবনানন্দ যখন ধূসর পাটলিপুত্র তার ভাষা পেয়ে গেলেন, উনি কিন্তু সারা জীবন ওই ভাষা লিখে গেছে। বিষয়বস্তু হয়তো মানুষ বদলে যায়, ট্রিটমেন্ট ভিন্ন হয়, কিন্তু ভাষাটা বোধহয় আমি ওরকমই রাখবো হয়তো বা, কারণ এখন আমার দ্বারা দ্বিতীয় আর একটা স্বর তৈরি করা সম্ভব না, বা যেটা অনেকেই হয়তো পারবেও না হয়তো এরকম করতে, কিন্তু হয়তো বিষয়বস্তু ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা একটু একটু ডেলিকেট প্রশ্নটা আছে, সেটা হচ্ছে কি হ্যাঁ, যে শিওর। আপনি কি লেখার এই যে লিখতে গিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিংবা নিরীক্ষা করতে গিয়ে কোনো, আপনার কাছে কি মনে হয় যে আপনার লেখাটা কোনো সময় একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে পড়েছে, কিংবা ওই সবাই তো ওইভাবে লিখছে আমি এইভাবে লিখি, সবাই তো ওরকম করে লেখে, আমি একটু এই ধারায় এই ধাঁচে, এরকম কি কোনো মনে হয়েছে না এটা? না, এরকম না হলে আমার এরকম এরকম হলে হয়ে গেছে। মানুষ যখন হাঁটতে শিখে তার একটা ধরন একটা ধরন হয়ে যায়, আমারও হলে বোধহয় এরকম আর কি হয়ে গেছে আসলে। খুব আচ্ছা বেশি যে আমি নিজে চেষ্টা করে লিখতে তা না, মানে এরকম হলে হয়ে যায় বোধহয়, আমার যেটা মনে হয়েছে আর কি। আচ্ছা, আর একটা আর আমি যেটা এখন বিষয় সেটা কিন্তু হ্যাঁ, বলুন বলুন। বহু লেখা এখন কিন্তু আমি এখন মুখে লেখি আসলে, মানে গল্পটা তো হয়ে যায়, একটা দৃশ্য দেখলাম আমার মধ্যে হয়তো বা একদিন দুদিন আমার গল্পটা আমি লিখে ফেললাম মনে মনে। আমি এখন অনেক সময় খাতায় না লিখে সরাসরি ওই যে আপনার যেটা আছে আমার ফোন আছে, ফোনে হয়তো লিখে ফেললে একটা পুরো গল্প এই ২-৩ মানে ঘন্টায়, ওটা পরে হুম, ঠিকঠাকও করলাম, এরকম হচ্ছে অনেক সময়। মানে আমি গল্পটা বলি, ওতে ধরেন ফোনে লেখা হয়ে যায়, পরে আমি ঠিক করি হয়তো অনেক সময়। গত ২-৩টা বই কিন্তু আমি এভাবে লিখেছি আসলে, মানে আচ্ছা। খাতা কলমে তো মানে লিখি, কিন্তু হাফ হয়তো খাতা কলমের বাইরেও মুখ দিয়ে বলি, চিন্তা করে এভাবে হয়। খুব নির্জন আচ্ছা, জায়গায় বা একটা রুমে বসে হয় লিখি আমি সব সময়। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা আসলে এই সামনের দিকে আপনার একটু ফিকশনের দিকে ঝোঁক আছে, এবং আপনি ফিকশন লিখতে চান। উপন্যাস, খুব হ্যাঁ, মানে মতো হ্যাঁ, মনে উপন্যাস, হলে লিখবো। নভেল লিখবেন। হ্যাঁ, উপন্যাসের জি, জি, দিকে। আচ্ছা। না, ঠিক আছে। তো আমরা আসলে এটা প্রত্যাশা করি। এটা এটা আপনি লিখুন, এবং নিশ্চয়ই যেগুলো অপ্রকাশিত লেখা আছে। আরেকটা জিনিস মনে পড়ছে আমার। সেটা হচ্ছে যে আপনার তো লেখা প্রচুর লেখা আছে। অপ্রকাশিত লেখা আছে। কিছু প্রকাশিত হয়েছে। প্রচুর মানে খুব প্রচুর না, হয়তো ৩-৪টে বই হতে পারে, খুব প্রচুর না আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি কি সবগুলোই প্রকাশ করতে চান? বা আপনার কি এরকম মনে হয় না কখনো যে এটা যেমন অনেক লেখকের তো অনেক পান্ডুলিপি মনে করেন যে আসলে অপ্রকাশ থাকে আর কি, আনপাবলিশ থাকে। দরকার নেই, এটা প্রয়োজন নেই, এটা আমি একটা বয়সে লিখেছি, এটা সেটা যায়। আহ, এরকম কি কিছু সেটা আছে? তো আগেই বাদ দিয়ে দেওয়া হয়, সেটা যেন কেউ না পায় সেটা তো আমরা আগেই বাদ দিয়ে দিই হয়তো বা, যেগুলো লেখার উপযুক্ত ছাপার উপযুক্ত হয়তো কেউ ছাপানো হয়। হুম। একটা এডিটিং তো থাকে নিজের কাছে, তাই না? এই আর কি। তো আমরা আসলে প্রায় আমাদের অনেকটা সময় চলে গেছে। আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতারা আপনার সাথে আড্ডা দিয়ে উপকৃত হয়েছেন। এখানে আমরা অনেকের সাথে আমরা আমাদের সাথে শেয়ার করেছে, এবং তারা আপনাকে শুনেছে, এবং আপনার লেখার প্রতি তারা আগ্রহী হয়ে উঠছে, এবং দুই বাংলার অনেকেই এখানে কমেন্ট করেছে অনেক রকম, আপনার লেখা স্টাইল শৈলী এসব নিয়ে বলেছে। তো আমরা আসলে যেটি বিষয় সেটি হলো কি যে পাঠাভ্যাস আমাদের দরকার। আমরা প্রত্যেকটা আড্ডাতেই বলেছি যে পাঠাভ্যাস থাকতে হবে। সাহিত্য হচ্ছে পড়ার কোনো শেষ নেই। সাহিত্য এমন একটা জিনিস, সেটার বোঝা জানা শোনা, এটা একটু পড়ার ব্যাপার। আর কবিরানার ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি যে আমরা আসলে একটা আহ, ব্যাপার সেটি যে এরকম যে কবিরানরা কিন্তু হঠাৎ করে উঠে আসে। তার তো একটা আমাদের গল্পের যে ধারা, গল্পের যে প্রণালী, যে টেকনিক, সেটার ভেতর দিয়েই কিন্তু তিনি কবিরানা হয়ে উঠেছেন।
কবিরানা হয়তো ০ দশকে লিখছেন, কিন্তু আমরা জানি ৭০-এর দশকে, ৮০-এর দশকে, ৯০-এর দশকে আরো অনেক লেখক আছে। তবে পাঠের যে পড়ার বিষয়টা, সে পড়ার ক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিনা এবং সহজ করে ফিলোসফিটা বুঝতে পারি কিনা, এবং লেখার মধ্যে যে ব্যঞ্জনা আছে, টেকনিকের যে কলা কৌশল, সেই বিষয়গুলো আমাদের কেমন লাগে, সেগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এনজয় করেছি আপনার সাথে। কবিরানা, আপনি লিখুন, লিখতে আপনাকে থাকুন। ধন্যবাদ যে আপনি আমাকে ডেকেছেন আর কি। আমি কখনো কোথাও মিশি না সেভাবে, তো এই বোধহয় প্রথম আপনার সঙ্গে আমার এক ধরনের আড্ডা হলো। আড্ডা ঠিক না, মানে আমি আসলে আপনাকে যুক্ত হলাম আর কি। হ্যাঁ, না ঠিক আছে। সবার আড্ডা সবসময় যে একরকম হবে সেটা নয়, কারণ না, আমাদের ঠিক তো আছে। অনেক রকম মানুষ আসেন। সব মানুষ যে একরকম হবে সেটা নয়। সবার, যারা একটু ইন্ট্রোভার্ট তারা তো আসলে কম কথাই বলতে পারে, এবং অনেকের সাথে আমার বিচিত্র রকম অভিজ্ঞতাও আছে। সুতরাং এগুলো কোনো ব্যাপার না। আমরা আসলে ফর্মালি কিছু বলতেও যাচ্ছি না, করতেও যাচ্ছি না। হয়তো কোনোদিন আমরা দেখতে পাচ্ছি যে যিনি কথক আছেন তিনি কথা এমন করে বলছেন, আমরা হয়তো সুযোগই পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে সাপোজ আজকে আমি একটু বেশি কথা বলেছি। হ্যাঁ, না, এটা ঠিক আছে। হয়তো কবির জন্যই সেটা, যে কবির যেহেতু একটু কম কথা বলে। এখন সবাই তো আমাদের হচ্ছে যে আমাদের আর্নিংটা কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কি পেলাম, এবং আমাদের এইরকম একজন লেখককে যে পেলাম, এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে, আবার আলোচনা হবে, আবার কথাবার্তা হবে, এবং গল্পের যে গতি প্রকৃতি, আপনি নভেল লিখবেন, উপন্যাস লিখবেন, সেই উপন্যাসের মধ্যে আমরা দিয়ে নিশ্চয়ই নতুন আরো কিছু পাবো, নতুন আরো ভাবনা, সেটা আমরা আবার দর্শকদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই দেখা হবে সামনের দিনগুলোতে। আপনি ভালো থাকবেন। আর আপনাকে ধন্যবাদ। নতুন প্রজন্ম, নতুন লেখক যারা সাহিত্যিক তৈরি হচ্ছেন, আসছেন, তাদের সম্পর্কে আপনার যদি কোনো বার্তা থাকে, তাহলে আপনি একটু সেটা শেয়ার করতে পারেন। যে অবশ্য আমি একটা এই বার্তা দেওয়ার মতো মানে অবস্থায় নাই আর কি। ওরকম বিষয় নয় যে আমি কাউকে বার্তা দিতে পারি, আসলে ওই জন্য কোনো বার্তা কারোর প্রতি নাই। আমার নিজের প্রতি বার্তার জন্য আমি সারাক্ষণ লিখতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। আসলে আমাকে বার্তা আমি দেই যে আমি যেন লিখতে পারি এবং আরো ভালো লিখতে পারি, এটা আমাকে বার্তা দিচ্ছি আসলে আমি। আচ্ছা, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই আবার কখনো দেখা হবে। আমি দর্শক শ্রোতাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনগুলোতে আবার দেখা হবে, আগামী পর্বে, আগামী মাসে নতুন কোনো লেখককে নিয়ে। তখন আমরা আরো অন্য কাউকে পাবো, এবং কবিরানার সাথেও আবার আমাদের দেখা হবে। তার প্রতি নিশ্চয়ই। আমাদের শুভেচ্ছা থাকলো, এবং তাকে আমরা অভিনন্দন জানাই। তার লেখালেখির জীবন দীর্ঘায়ু হোক, তিনি আমাদের মাঝে থাকুন, তার সুস্বাস্থ্য এবং কল্যাণকর জীবন আমরা কামনা করছি। আমাদের দর্শক শ্রোতাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকছে। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কবির দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে।